সুসি স্যার, হ্যাঁ বলো। আচ্ছা দাও তাহলে ফেসবুক লাইভে যাও। মানে এক সপ্তাহ ঢাকার বাইরে থাকি তো এই জন্য একটা ক্লাস ফেসবুকে লাইভে গেলে খুব ভালো লাগে। আচ্ছা, যেটা বলতে গিয়েছিলাম, আপনারা জানেন আমাদের অনলি প্রাইভেট ব্যাংকে যারা প্রস্তুতি নিতে চাই তাদের জন্য আমাদের একটা কোর্স আমরা অফার করেছি, সেটা হলো অনলি প্রাইভেট ব্যাংক জব প্রিপারেশন। দ্যাট মিনস আপনারা সকলেই জানেন যে প্রাইভেট ব্যাংকের প্রচুর সার্কুলার আসে। ও গতকালকে প্রথম আলোতে দেখলাম, গতকালকেও কিন্তু প্রাইভেট ব্যাংকের একটা সার্কুলার আসছে। কেউ একটু আনমিউট করে বলবে কোন ব্যাংকের সার্কুলারটা আসছে গতকালকে? সুসি, তোমার কি জানা আছে? মধুমতি ব্যাংকে আসছে। দেখছো সার্কুলার না প্রাইভেট ব্যাংকে হর হামেশায় আসে। যারা আমরা খুব দ্রুত দেখা যাচ্ছে যে আগে প্রাইভেট ব্যাংকের অনেকে ডাক পেতো না, শর্ট লিস্টে বাদ হয়ে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রাইভেট ব্যাংকে অনেকেই পরীক্ষা দিতে পারতেছে। কারণ আগে যে ধারণাটা ছিল যে কেবলমাত্র আমরা যারা পাবলিকে পড়েছি তারাই হয়তো বা বেশি কোয়ালিফাইড, কিন্তু পরবর্তীতে ধারণাগুলো চেঞ্জ হচ্ছে। কারণ দেখা যাচ্ছে জব সেক্টরে অনেক ক্ষেত্রেই ন্যাশনাল থেকে যারা পড়ছে তারাও সাইন করতেছে। হ্যাঁ, সো এই জন্য এখন প্রাইভেট ব্যাংকেও কিন্তু দেখা যাচ্ছে যে অধিক সংখ্যক স্টুডেন্টদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে, যার জন্য প্রাইভেট ব্যাংকে অনেকেই সুযোগ পাচ্ছে। যেহেতু অনেকের ইচ্ছা পোষণ করতেছে যে প্রাইভেট ব্যাংকের জবটা যদি হয় তাহলে আমার জন্য ভালো। আর প্রাইভেট ব্যাংকে আপনারা জানেন এখানে রিমিউনারেশন বা বেতনটা অনেক বেশি, অনেক বেশি। সো একটু পরিশ্রম বেশি হলেও কম্পেনসেশনটা হয়ে যায়। মাস শেষে যখন দেখা যাচ্ছে যে 70-80 1000 টাকার নোট পাওয়া যায় তখন কিন্তু অনেক ভালো লাগা কাজ করে, তাই না? বিষয়টা অনেক ভালো লাগা কাজ করে। সেই জন্য প্রাইভেট ব্যাংক এখন স্টুডেন্টের মধ্যে একটু ক্রেজ তৈরি করতেছে। এবং অনেস্টলি বলতেছি, আমি তো বিআইবিএম থেকে, আমার বিআইবিএম এর যে সকল ফ্রেন্ডরা এর মোর দ্যান 70% প্রাইভেট ব্যাংকে চাকরি করতেছে। হ্যাঁ, সো তাদের সাথে যখন কথা বলি আমাদের মনে হয় যে আমরা যেটা বাইরে থেকে ভাবি যে প্রাইভেট ব্যাংকে জব করলে অনেক প্রেশার নিতে হয় বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হইতে হয়, তাদের সাথে যখন কথা বলি তখন আমরা তেমন ফিল করি না। যেমন প্রাইভেট ব্যাংকে কিন্তু অনেক কম্পেনসেশন। এরপরে ধরেন আমরা সরকারি ব্যাংকে, যেমন আমার কথা বলি, আমি সরকারি ব্যাংকে সুইচ করেছিলাম, আমার কিন্তু প্রাইভেট ব্যাংকের এমটিও দিয়ে আমার ক্যারিয়ার শুরু। পরবর্তীতে আমি যখন সরকারি ব্যাংকের মানে চাক হয়ে গেল সিনিয়র অফিসার, আমি সিনিয়র অফিসারে সুইচ করি। এর মূল কারণটা ছিল কিন্তু হাউস লোন। আমার একটা ইচ্ছা ছিল খুব দ্রুত বাড়ি বানাবো, কিন্তু পরবর্তীতে দেখলাম প্রাইভেট ব্যাংকেও কিন্তু এখন হাউস লোন চালু হয়ে গেছে। বিশেষ করে তোমরা অবাক হয়ে যাবা, ব্র্যাক ব্যাংকে মাত্র 3% সুদে দেয়। কেমনে দেয় আমি জানি না। আমরা কিন্তু হাউস লোন সরকারি ব্যাংকে যারা আছি তারা কিন্তু 4% সুদে হাউস লোন পাই, কিন্তু প্রাইভেট ব্যাংক এখন 3% সুদেও কিন্তু হাউস লোন দিচ্ছে। সেই জন্য প্রাইভেট ব্যাংকের সুযোগ সুবিধা অনেক এখন বেশি হওয়াতে স্টুডেন্টদের মধ্যে প্রাইভেট ব্যাংকের একটা ক্রেজ তৈরি হয়েছে, যার জন্যই আমরা অনলি প্রাইভেট ব্যাংক এটাকে টার্গেট করে আমরা আমাদের কোর্সটা কন্টিনিউ করতেছি। ওকে, সো যারা ফেসবুকে যুক্ত হয়েছে একটু জাস্ট প্লিজ আমাকে শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি তোমরা বুঝতে পারতেছো কিনা, দেখতে পাচ্ছ কিনা বোর্ড, একটু জাস্ট জানাবে। হ্যাঁ, একটু জানাইলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, সো আর কোনো কথা নেই, আমি আমার স্টুডেন্টরা যুক্ত হয়েছে, সো আমি এখন আমার ক্লাসটা শুরু করি। দেখো আমরা গতদিন লেকচার 1টা পড়েছিলাম, লেকচার 1 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং বিশ্বাস করো প্রাইভেট ব্যাংকের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে সবচাইতে বেশি কোশ্চেন আসে প্রাইভেট ব্যাংকে। ক্লিয়ার বিষয়টা? আর আজকে যেটা টপিকটা করাবো, আজকে আরেকটি ইম্পর্টেন্ট টপিক, কারণ প্রাইভেট ব্যাংকে যে সকল টপিকগুলো থেকে বেশি কোশ্চেন হয় সেই টপিকগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে সাজিয়েছি। যেমন আমি তোমাদেরকে বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, প্রোনাউন এবং হলো ডিগ্রি, এই 5টা টপিক থেকে প্রাইভেট ব্যাংকে সবচাইতে বেশি কোশ্চেন আসে, সবচাইতে বেশি কোশ্চেন আসে। ক্লিয়ার বিষয়টা? আর ভোকাবুলারি পার্টটা তো সবসময় ইম্পর্টেন্ট, সেগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব, শুধু ওই সকল ভোকাবুলারিগুলো পড়লেই হবে ইনশাল্লাহ। ক্লিয়ার বিষয়টা? সো আজকে তাহলে আমি আমার যে দ্বিতীয় লেকচার সেটা আমাদের অনলি প্রাইভেট ব্যাংক প্রিপারেশন কোর্সের লেকচার 2 টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স, এই দুইটা টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। ক্লিয়ার বিষয়টা? ওকে, অনেকে যুক্ত হয়েছে আমাদের সাথে, স্বপ্নীল, জাকারিয়া। ওকে, জাকারিয়া, স্বপ্নীল, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তাহলে আমি কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, টেন্সের আমি প্রথম যে টপিকটা আলোচনা করব, আমি যদি একটু বলি, দেখো আজকে আমি একদম কিন্তু বেসিক কথা বলবো না, কারণ প্রাইভেট ব্যাংকে তোমরা জানো একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেনগুলো এসে থাকে কম্পারেটিভলি গভর্নমেন্টের সাথে যখন কম্পেয়ার করি। সেই জন্য এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি 12টা টেন্সে ধরে ধরে আলোচনা করব তা না। যে সকল টেন্স থেকে আমার কোশ্চেনটা বেশি আসে ওই সকল টেন্সগুলো আমরা শুধু জানবো, অন্যগুলা না। যেমন দেখো আমার প্রথম 1 আর 2 নাম্বার কোশ্চেন, এটা আলোচনার জন্য আমার যে দুইটা টেন্সের যা প্রয়োজন সেটা হলো, আমি যদি তোমাদেরকে বলি, একটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কালি এত গাঢ় কেন? হ্যাঁ, যদি একটু বলি, দেখো তোমরা প্রথম যে পার্টটা আমরা পড়বো সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর একটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই দুইটার পার্থক্য তোমাদেরকে জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস
কন্টিনিউয়াস ভাই 1 আর হলো 2, এই দুইটার ডেফিনেশন এবং ডিফারেন্সটা তোমাদেরকে জানতে হবে, কারণ বিশেষ করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখান থেকে কিন্তু ব্যাংকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। সেই জন্য আমি শুরুতে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটা যদি সামান্য একটু পার্থক্যটা বলি তোমরা একটু ভালো করে মনে রাখবে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমান সময়ে কোনো কাজ চলছে বা চলমান আছে এটা বুঝাইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে বর্তমান সময়ে কোনো কাজ চলছে বা চলমান আছে এটা যদি হয়ে থাকে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আরেকটা কথা মনে রাখবা, এই চলমান কাজের সাথে যদি সময় উল্লেখ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্ট ভালো করে শোনো, দুইটা খুব সিম্পল। বর্তমান সময়ে কোনো কাজ চলছে এটা বুঝাইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এই চলমান কাজের সাথে যদি সময় উল্লেখ থাকে তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন দেখো, আমি ক্লাস নিচ্ছি, এটা কিন্তু চলমান, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যখনই এর সাথে সময় উল্লেখ করব যে আমি 10 মিনিট ধরে ক্লাস নিচ্ছি তখন কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার তো? যেমন দেখো, বাবা ঘুমাচ্ছে, আমি যদি বলি বাবা টিভি দেখতেছে, বাবা টিভি দেখছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। যখনই বলবো বাবা 2 ঘন্টা ধরে টিভি দেখছে তখন কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা একটু মনে রেখো। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটার স্ট্রাকচারটা যদি একটু লিখে আমি দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রথমে আমার সাবজেক্ট হবে, এরপরে আমাকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। এরপরে সিন্স অথবা ফর, সিন্স হবে অথবা ফর হবে, এরপরে সময় উল্লেখ হবে, সিন্স অথবা ফর। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এরপরে সিন্স অথবা ফর প্লাস কি হবে? সময়টা যোগ করে দিব। এবার আসো, স্টুডেন্টের যে পার্থক্য মানে প্রবলেমটা ফেস করতে হয় বা কোশ্চেনের যে প্রবলেমটা তোমাদেরকে ফেস করাবে সেটা হলো কোন জায়গায় সিন্স বসাবো, কোন জায়গায় ফর বসাবো, এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। ভাই বাংলা মিনিং যদি মনে রাখো তোমরা, সিন্স এর বাংলাটা হলো আর থেকে, সিন্স এর বাংলাটা হলো থেকে, আর ফর এর বাংলাটা হলো ধরে অথবা যাবত, ধরে অথবা যাবত। তার মানে বাংলাতে যদি থেকে বুঝাই তখন সিন্স হবে, আর বাংলাতে যদি ধরে বা যাবত বুঝাই তখন ফর হবে। যেমন দেখো, আমি যদি বলি 1971 সাল থেকে বাঙালিরা সংগ্রাম করছে, তাহলে এটা কিন্তু সিন্স হবে। আর যখন বলবো গত 55 বছর ধরে, গত 53 বছর ধরে বাঙালিরা সংগ্রাম করছে, তখনই কি হবে? সিন্স না হয়ে ফর হবে। আশা করি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। যারা আমার সাথে জুমে আছো তোমরা কি বুঝেছো সিন্স আর ফরের ব্যবহারটা? ক্লিয়ার হইলে একটু আনমিউট করে কথা বলতে হবে। আচ্ছা, ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই তো? নাহার, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তাহলে চলে আসেন, আমরা এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখলাম, এর উপরে আমরা এখন কি করব? আমরা কোশ্চেন সলভ করব। দেখি কোশ্চেনটা কি বলতেছে। 1 নাম্বার, I have been lived here since 7 years. আমরা গত 7 বছর ধরে আমরা এখানে বাস করতেছি। দেখো, আমরা বাস করতেছি এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা বাস করতেছি। কিন্তু যখনই বলবো আমরা 10 বছর ধরে বাস করতেছি তখন কিন্তু সেটা আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা গত 7 বছর ধরে, এখানে সময়টা উল্লেখ আছে, তার মানে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, তারপরে কি হবে? সিন্স অথবা ফর হবে। তাহলে দেখো, আমরা 1 নাম্বার কোশ্চেনটাকে ভুল বলতে পারি, কারণটা কি? এখানে হ্যাভ বিন এরপরে লিভড আছে, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিভড হবে না, এখানে লিভিং হবে। এরপরে বি নাম্বারে আসো, এম লিভিং, নো এম লিভিং হবে না, হ্যাভ বিন লিভিং হবে, সেটাও বাদ। সি নাম্বার, আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 7 ইয়ার্স। ইয়েস, এটা আমার স্ট্রাকচারের সাথে ঠিক আছে, সো সি নাম্বারটা আমি কাটতে পারলাম না। এবার ডি নাম্বার, আই হ্যাভ লিভড, নো হ্যাভ লিভড হবে না, হ্যাভ বিন লিভিং হবে। এবার আসি ই নাম্বার, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 7 ইয়ার্স। আমি গত 7 বছর ধরে এখানে বাস করতেছি। ইয়েস, এটাও কিন্তু আমার স্ট্রাকচারের সাথে ঠিক আছে। তাহলে সি নাম্বার এবং ই নাম্বার হ্যাভ বিন লিভিং, হ্যাভ বিন লিভিং, কিন্তু পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো এখানে সিন্স আছে আর এখানে
ফর আছে। তোমরা একটু কমেন্টস করো তো, আমরা সি নাম্বার নিব না ই নাম্বার নিব, একটু দ্রুত। অলরেডি জামান আলী কমেন্টস করেছে, উনি সি বলতেছে, আর জাকারিয়া ই বলতেছে, আর ইয়াসমিন নাহার সি বলতেছে। অন্যান্য যারা আছে দ্রুত কমেন্টস করতে হবে। আচ্ছা, জসিম রানা, ওর দৃষ্টিতে ই মনে হচ্ছে, জসিম রানা ভাই বলতে চাচ্ছে ই, হাসিমু কি বলতে চাচ্ছে। আচ্ছা, একটু দেখবো কার কোনটা মনে হচ্ছে। আচ্ছা, তানজিরা ই বলতে চাচ্ছে। ওকে, এখন আসো আমরা যেটা পেয়েছিলাম, আমরা জানি সিন্স এর বাংলা মিনিংটা কি হবে, থেকে বুঝাইতে, আর ফর কখন হবে, ধরে বা যাবত বুঝাইতে ফর হবে। এখন আমরা কি বলি, আমি 7 বছর থেকে এখানে বাস করতেছি নাকি 7 বছর ধরে এখানে বাস করতেছি, কোনটা সাউন্ডস গুড, 7 বছর ধরে। সো ধরে যখন বুঝাবে তখন আমাকে সিন্স না হয়ে কি হবে ভাই, আমাকে ফর নিতে হবে। এই জন্য ই নাম্বার, এই জন্য ই হবে কারেক্ট আনসার। যারা ই বলেছে তারা সঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ঠিক আছে। সো আমরা একটা কোশ্চেন করলাম। এবার শুধুমাত্র সিন্স আর ফরের ব্যবহারের উপরে বেস করেই আইবি একটা কোশ্চেন করেছিল। এখন আমরা 2 নাম্বার কোশ্চেনটা, এটা একটা আইবি এর কোশ্চেন, একটা ব্যাংকের কোশ্চেন, দেখি আমরা 2 নাম্বার কোশ্চেনটা পারি কিনা। এটা হলো পিন পয়েন্ট ইরর, আমাদের কোন অপশনে ভুল আছে। যেমন 1 নাম্বারে কোন অপশনটা সঠিক এটা বের করতে হয়েছিল, আর 2 নাম্বারটা কোন অপশনটা ভুল আছে আমাদেরকে এটা বের করতে হবে। সবাই একটু দেখি তো 2 নাম্বার কি বলতেছে। The students have been practicing, ওই স্টুডেন্ট প্র্যাকটিস করতেছিল ফর দ্য কনসার্ট, কনসার্টের জন্য ওই ছাত্রছাত্রীরা প্র্যাকটিস করতেছিল সিন্স 3 উইকস, 3 সপ্তাহ ধরে ছাত্রছাত্রীরা ওই কনসার্টের জন্য কি করতেছিল, রিহার্সেল করতেছিল। অ্যান্ড ইন দ্যাট টাইম, এবং ওই সময়ে, ইন দ্যাট টাইম কিছু একটা মিসিং হয়েছে, এন্ড ইন দ্যাট টাইম দে হ্যাভ ইমপ্রুভড কনসিডারেবলি, এখানে দে হইতে পারে, হ্যাঁ, এন্ড ইন দ্যাট টাইম দে হ্যাভ ইমপ্রুভড, এবং ওই সময়ের মধ্যে তারা ইমপ্রুভ করেছে কনসিডারেবলি, তার মানে কি ব্যাপকভাবে ইমপ্রুভ করেছে। তাহলে ওই কনসার্টের জন্য ছাত্রছাত্রীরা কি করতেছে, ছাত্রছাত্রীরা 3 সপ্তাহ ধরে প্র্যাকটিস করতেছিল, এবং তারা কি করেছে, নিজেদেরকে এই 3 সপ্তাহে ব্যাপক ডেভেলপ করেছে। একটু আমি বলতে চাই এখানে কোন অপশন ভুল আছে কিনা, ভুল না থাকলে নো ইরর বলতে হবে, ভুল না থাকলে নো ইরর বলতে হবে, ভুল না থাকলে। আচ্ছা, বি নাম্বার, নাম্বার ভুল আছে, ফর হবে, ইয়েস বি নাম্বার ভুল আছে, ফর হবে। তানজিলা, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, বি নাম্বারটা ভুল আছে, এখানে সিন্সের জায়গায় ফর হবে। আমি তোমাদেরকে একটু ভালো করে বুঝাই, শোনো। ফর আর সিন্স, সিন্স মানে হলো পয়েন্ট অফ টাইম, তার মানে একদম শুরুর টাইমটা উল্লেখ থাকবে। আর ফর এটার মানে হলো পিরিয়ড অফ টাইম, পিরিয়ড মানে কি, একটা ব্যাপ্তি থাকবে। যেমন দেখো, গত 30 বছর ধরে আমরা সংগ্রাম করতেছি, এটা কিন্তু সময়ের ব্যাপ্তি বুঝাচ্ছে, তখন কিন্তু ফর হবে। আর সিন্স কখন, স্টার্টিং টাইমটা 2000 সাল থেকে আমরা সংগ্রাম করতেছি, আমরা 2009 সাল থেকে সংগ্রাম করতেছি, স্বৈরশাসক আসার পর থেকে সংগ্রাম করতেছি। এই যে দেখো স্টার্টিং টাইমটা দেওয়া আছে, তখন হবে সিন্স। এখন তারা 3 সপ্তাহ ধরে প্র্যাকটিস করতেছিল, এখন 3 সপ্তাহ স্টার্টিং টাইম কি দেওয়া আছে, নো, এখানে পিরিয়ডটা দেওয়া আছে, এই জন্য আমরা এখানে সিন্সের পরিবর্তে আমরা ফর লিখবো। সো আমাদের 2 নাম্বার কোশ্চেনের উত্তরটা হবে বি ফর বাংলাদেশ। ক্লিয়ার? আচ্ছা, এটা যেহেতু আমার রেগুলার ক্লাস, আমি কিন্তু শুধু ফেসবুক কেন্দ্রিক ক্লাস নিব না, আমার মূল টার্গেট কিন্তু যারা আমার সাথে জুমে যুক্ত হয়েছে বা আমার রেগুলার ব্যাচের স্টুডেন্ট। সো আমি 1 আর 2 এ যে কোশ্চেনটা, মানে যে রুলসটা তোমাদের সামনে উপস্থাপন করতে চেয়েছি, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যদি একটু সাম আপ করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হবে, চলমান কোনো কাজ বুঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এই চলমানের সাথে সময় উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এরপরে সিন্স অথবা ফর, তারপরে সময়টা উল্লেখ করে দিব। এখন সিন্স কখন হবে, স্টার্টিং টাইমটা উল্লেখ থাকলে বা বাংলায় থেকে বুঝাইলে। আর ফর কখন হবে, পিরিয়ড অফ টাইম, সময়ের ব্যাপ্তিকাল বুঝাবে অথবা ধরে বা যাবত বুঝাবে, তাইলে আমাকে ফর নিতে হবে। এই হলো মূল বিষয়। আশা করি তোমাদেরকে 1 আর 2 ক্লিয়ার করতে পেরেছি। একটু যদি ক্লিয়ার হয়ে থাকো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা, তাহলে একটু ক্লিয়ার বা ইয়েস কথাটি লেখো, তাহলে আমি পরের রুলসে চলে যাব। ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত কমেন্টস করতে হবে। ক্লিয়ার হইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার আমি সিন্স আর ফরটা একটু উলটপালট হয়ে যাচ্ছে, মানে সিন্স যেখানে আছে ফর হইলেও মনে হচ্ছে এটা সিন্স না। না বোন, শোনো, একদম ক্লিয়ার, তুমি জাস্ট এটা মনে রাখো। আমি তোমাকে সিম্পলি বলি, সিন্স এইটুক মনে রাখলে হয়, এর বাংলাটা হলো থেকে, আর ফর এর বাংলাটা হলো ধরে বা যাবত। তোমার যেখানে মনে হবে ধরে বা যাবত তখন তুমি ফর দিবা, যেখানে থেকে মনে হবে সেখানে সিন্স দিবা। এই আরেকটা মনে রাখবা, ফর মানে পিরিয়ড, 10 দিন, 20 দিন, 40 দিন, 100 দিন, 50 দিন, তখন হবে ফর। আর সিন্স মানে কি, স্টার্টিং টাইম, স্টার্টিং টাইমটা উল্লেখ থাকবে, স্টার্টিং টাইমটা উল্লেখ থাকবে 7 দিন ধরে,
এটা কিন্তু ধরে 7 দিন এটা কিন্তু পিরিয়ড ফর হবে। আর যখন বলবো 13 তারিখ থেকে 20 তারিখ থেকে, তখন কিন্তু কি হবে, সিন্স হবে। কারণ কি, শুরুর টাইমটা স্পেসিফিক করা থাকে, শেষ। আচ্ছা, এইবার দেখো ভাই, আমি কিন্তু এইবার এই যে 3 এবং 4, এটা আইবিএ যদি কোশ্চেন করে টেন্সের চ্যাপ্টারে আইবি এর সবচেয়ে ফেভারিট যদি দুইটা কোশ্চেন বলো, সেটা হলো 3 এবং 4 নাম্বার কোশ্চেন। এটা আইবি এর সবচাইতে ফেভারিট কোশ্চেন। আমরা যদি একটু দেখি তোমরা আগে পারো কিনা আমি দেখবো, তারপরে আমি কোশ্চেন সলভে চলে যাব। আইবি এর সবচাইতে ফেভারিট কোশ্চেন হলো 3 এবং 4, যেটা অন্য কোনো ডিপার্টমেন্ট দেয় না, কিন্তু আইবিএ প্রচুর দিয়ে থাকে। ওকে, একটু দেখি আমরা পারি কিনা। ফ্রম এনশিয়েন্ট টাইমস, অতীতকাল থেকেই স্কাল্পচার, ভাস্কর, হ্যাড বিন কনসিডার্ড, ভাস্কর মানেই বিবেচনা করা হয় দ্য প্রিরোগেটিভ অফ মেন, এটা পুরুষের কাজ। মানে অতীতকাল থেকেই মহিলা ভাস্কর, এটা না মেনে নিতে পারি না আমরা মনে করি ভাস্কর মানেই কি হবে, পুরুষ মানুষ হবে। তাই বলতে চাচ্ছে যে অতীতকাল থেকেই ভাস্কর মানেই মনে করা হতো এটা পুরুষের কাজ বা পুরুষ হবে। এন্ড ইভেন নাও, এবং এমনকি বর্তমানেও ইন সাম পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কিছু কিছু জায়গায় উইমেন স্কাল্পচার, মহিলা ভাস্কর ফেস, সম্মুখীন হয় হোস্টালিটি এন্ড সাসপিশন, তারা বিভিন্ন রকম প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়ে থাকে। তাহলে অতীতকাল থেকেই মনে হয় ভাস্কর মানেই হবে কোন একটা পুরুষ। বর্তমানে এমনকি বর্তমানেও মহিলা ভাস্করদেরকে বিভিন্ন রকম প্রতিকূলতার সম্মুখীন হইতে হয়। ওকে, 3 নাম্বার, আগে আমি তোমাদের কাছ থেকে আনসার পেতে চাই। দেখি এটা কোনটা, আইবি এর কোশ্চেন, খুব আসার সম্ভাবনা, মনে রেখো, খুব আসার সম্ভাবনা। আচ্ছা, হাসি মধু না কি লিখলো, হ্যাঁ আনসার করছে, হাসি মধু আনসার করছে। আমি অন্যদেরকে দেখতে চাই, দ্রুত আনসার করতে হবে, আমি এটা এক্সপ্লেইন করব, কিন্তু এটা আইবি এর কোশ্চেন যেহেতু, এবং আইবি খুব ফেভারিট। দেখি তোমরা পারো কিনা। কি ব্যাপার, কেবল একজন আনসার কেন, দ্রুত আনসার করো। আমি একটু দ্রুত আনসার চাই, খুবই ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, ওকে, একজন আনসার করছে, যারা আমার সাথে অফলাইনে জুমে আসো আনসার করো না কেন। আচ্ছা, সিয়ামুল হক, সে আনসার করছে, সিয়ামুল হক। ওকে, 2 জন পাইলাম। আচ্ছা, ওকে, এখানে দেখি জসিম আনসার করছে, জসিম এ বলছে। আচ্ছা, ওকে, দেখি দ্রুত। হিরালাল সরকার আনসার করছে, বি বলতে চাচ্ছে। তানজিলা আনসার করছে। ওকে, হ্যাঁ, আমি তোমাদেরকে ওইটা এক্সপ্লেইন করি। হ্যাঁ, তুষার আনসার করছে, তানজিলা আনসার করছে। ইয়েস, তোমরা যেটা আনসার করছো সেটাই ঠিক আছে। অ্যাকচুয়ালি আনসার হবে বি ফর বাংলাদেশ। ভাই, হ্যাড বিন মানে পাস্ট পারফেক্ট। অ্যাকচুয়ালি পাস্ট পারফেক্ট হইতে গেলে অতীতকালে 2টা কাজ হইতে হয়। আমি একটু পরেই তোমাদেরকে বুঝাবো, তোমরা সিম্পলি মনে রাখবা, পাস্ট পারফেক্ট হইতে গেলে অতীতকালে না 2টা কাজ শেষ হবে, অতীতকালে হবে। আরেকটা জিনিস মনে রাখবা, যে কাজটা অতীতেও ছিল বর্তমানেও আছে, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট হিসাবে উপস্থাপন করি। সেই বাক্যটাকে এক্সপ্লেইন করতে গেলে আমরা প্রেজেন্ট পারফেক্ট হিসাবে উপস্থাপন করে থাকি। অতীতেও যে কাজটা বলবৎ ছিল বর্তমানেও বলবৎ আছে, সেটাকে আমরা কি বলে থাকি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে উপস্থাপন করে থাকি। ভালো করে দেখবা, দেখো, ফ্রম এনশিয়েন্ট টাইমস, এখানে কোনো ভুল নেই। অতীতকাল থেকে, ফ্রম মানে কি, থেকে, অতীতকাল থেকে ভাস্করদেরকে বিবেচনা করা হইয়াছে কি হিসাবে, পুরুষ হিসাবে বিবেচনা করা হয়েছে। তাহলে বিবেচনা করা হইয়াছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সেখানে হ্যাড বিন হবে না, এখানে হবে হ্যাজ বিন কনসিডার্ড। ভাই, অতীতকালেও বিবেচনা করা হতো, ইভেন নাও বর্তমানেও বিবেচনা করা হয়। যে কাজটা অতীতেও ছিল বর্তমানেও আছে, সেটা যদি আমরা উপস্থাপন করতে চাই তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সহযোগিতা নিতে হবে। এই জন্য এটা বি নাম্বার ভুল। বি নাম্বারে হ্যাড বিন পাস্ট পারফেক্ট, এর পরিবর্তে হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে অতীত থেকেই যে কাজটা চলমান আছে, অতীত থেকেই যে কাজটা বলবৎ আছে, সেটা আমরা যখন ইংলিশে লিখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সহযোগিতায় লিখবো। এটা আমি আবারও বলি, কিন্তু ভাই আইবি এই কনসেপ্টটা ক্লিয়ার করতেই হবে, কারণ আইবি এর বেস্ট ফেভারিট যদি একটা রুলস বলো টেন্সের চ্যাপ্টার থেকে, সেটা এটা। আচ্ছা, এখন আসো এই সেম স্ট্রাকচারে আমরা আরো একটা কোশ্চেন। হ্যাভ বিন কেন হলো না? স্কাল্পচার আপু, এটা তো সিঙ্গুলার, ভাস্কর। যদি স্কাল্পচার্স হইতো তখন আমরা প্লুরাল লিখতাম। সাবজেক্ট কোনটা, ভাস্কর। হ্যাঁ, এটা তো সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য বোন, এই জন্য এখানে আমাদেরকে হ্যাজ বিন দিতে হয়েছে। ওকে, যে কোনো কোশ্চেন তোমরা কমেন্টসে জানাবে বা মুখেও বলবে যারা আমার সাথে জুমে আসো। এবার আসো 4 নাম্বার কি বলতেছে একটু ভালো করে দেখো। ফ্রম দ্য টাইম হি টুক আপ হিজ নিউ পজিশন, যে সময় থেকে সে তার নতুন পজিশনটা গ্রহণ করেছে অ্যাজ হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বলতেছে যে সময় থেকে সে এই ডিপার্টমেন্টের হেড হিসাবে কাজে জয়েন করেছে, ওই সময় থেকেই
হি হ্যাজ বিন কনসার্ড, সে কি আছে, সে উদ্বিগ্ন আছে অ্যাবাউট দ্য লেজিটিমেসি, বৈধতা সম্পর্কে অফ হিজ অ্যাপয়েন্টমেন্ট, তার অ্যাপয়েন্টমেন্টের বৈধতা সম্পর্কে উদ্বিগ্নতা কাজ করতেছে। মানে যারা ধরো এই কি বলেন না, দুর্নীতি করে বিসিএস ক্যাডার হয়েছে, তারা কিন্তু এই দুর্নীতির খবরটা শোনার পর থেকেই কি হয়েছে, তাদের মধ্যে কিন্তু উদ্বিগ্নতা কাজ করতেছে। সেই ধরনেরই একটা সেন্টেন্স, ফ্রম দ্য টাইম, ওই সময় থেকে he took up his new position as head of the department, যে সময় থেকে সে এই ডিপার্টমেন্টের হেড হিসাবে জয়েন করেছে, সেই সময় থেকে he has been concerned, সে উদ্বিগ্ন আছে about the legitimacy of his appointment, তার অ্যাপয়েন্টমেন্টের বৈধতা সম্পর্কে সে উদ্বিগ্ন আছে। ওকে, একটু দেখতে চাই এখানে কোন অপশনটা ভুল। আচ্ছা, একটু টাফ, আমি যদি একটু বলি সবাই একটু দেখো। ফ্রম দ্য টাইম হি টুক আপ, যে সময় থেকে সে কি করেছে, সে হেড হিসাবে জয়েন করেছিল, বা হেডের পজিশনটা কি করেছিল, সে হেডের পজিশনটা অ্যাভেইল করেছিল, গ্রহণ করেছিল। তাহলে যে সময়ে গ্রহণ করেছিল কিন্তু অতীতকালে, আচ্ছা অতীতকালে গ্রহণ করেছিল, ওই সময় থেকে এখনো পর্যন্ত সে কি আছে, সে উদ্বিগ্ন আছে। তাহলে এই জিনিসটা সে গ্রহণ করেছিল, এটা কিন্তু অতীতকালে গ্রহণ করেছিল, এটা পাস্ট ইনডিফিনিট, যেহেতু অতীতকালে গ্রহণ করেছিল। টেক আপ, টুক আপ, কোনো সমস্যা নেই। এবার যে সময় থেকে গ্রহণ করেছিল, ওই সময় তো সে উদ্বিগ্ন ছিল, এখনো উদ্বিগ্ন আছে, অতীতকালেও ছিল, বর্তমানেও আছে। আমরা কিসে উপস্থাপন করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে উপস্থাপন করব। এই যে দেখো, হি হ্যাজ বিন কনসার্নড অ্যাবাউট, সে উদ্বিগ্ন আছে, সো প্রেজেন্ট পারফেক্টেই করা হয়েছে। তার মানে এই বাক্যে কোনো ভুল নেই, এটা হলো নো এরর। তোমরা সকলেই জানো, আইবিএ যদি কোশ্চেন করে প্রাইভেট ব্যাংকে, 5টা কোশ্চেন পড়লে যদি পিন পয়েন্ট এরর বা গ্রামার থেকে 5টা কোশ্চেন আসলে একটা কোশ্চেন নো এরর থাকবেই, হ্যাঁ, সেই জন্য একটু মাথায় রাখবা। আচ্ছা, হাসিব, আসসালামু আলাইকুম স্যার। ওকে, অসংখ্য ধন্যবাদ হাসিব। সিয়াম যুক্ত হয়েছে, অনেকেই যুক্ত হয়েছে আমাদের সাথে। সিয়াম ফরের ডি কি বলতেছে, নো কনসার্নড অ্যাবাউট, কোনো সমস্যা নেই। কনসার্নড অ্যাবাউট, উদ্বিগ্নতা অর্থে কনসার্নডের পরে অ্যাবাউট প্রিপজিশনই আমরা বসাই, ডি নাম্বার অপশনে কোনো ভুল নেই, এখানে নো এরর আনসার হবে। হ্যাঁ, এটা কিন্তু আইবি এর একটা কোশ্চেন। ওকে, সো 3 নাম্বারটা আমি mesortest.com থেকে নিয়েছি, আর 4 নাম্বারটা আইবি এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নিয়েছি। ওকে, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আসে, ওই তোমরা যেভাবে ছোটবেলায় শিখছো, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এটা জীবনে প্রাইভেট ব্যাংকে আসবে না। প্রাইভেট ব্যাংকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আসে, এই দুইটা প্যাটার্ন একটু ভালো করে মনে রাখবে, কনফার্ম এই দুইটা প্যাটার্ন থেকেই তোমাদের কোশ্চেন হবে। ক্লিয়ার বিষয়টা? তোমরা বোঝো না, আমি আমার জুমের স্টুডেন্টদেরকে বলতেছি, বিশ্বাস করো ভাই, যদি তোমরা ব্যাংকার হইতে চাও, খুব বেশি পরিশ্রম করতে হয় না। আমি তোমাদেরকে অনেস্টলি বলতেছি, ব্যাংকার হওয়ার জন্য কি কি করতে হবে। আমাদের যে শীটটা দিব, এই শীটের টিচার্স ওয়ার্কটা একটু ভালো করে পড়বেন, ভালো করে শোনেন। ব্যাংকার হওয়ার জাস্ট 3-4 মাসের মধ্যে ব্যাংকার হইতে পারবেন, এই দাওয়াইটা একটু ফলো করেন আপনারা। জাস্ট আমরা যদি বলি ব্যাংকার হওয়ার সুপ্রিম দাওয়াই, অনেস্টলি বলতেছি ভাই, আমাদের যে টিচার্স ওয়ার্ক, আমরা যে ক্লাসটা নিই, এই ক্লাসের টিচার্স ওয়ার্কটা খুব ভালো করে করবেন আপনারা, আমাদের শীটের টিচার্স ওয়ার্কটা ভালো করে করবেন। 2 নাম্বার হলো, আপনারা যে কোনো একটা কোশ্চেন ব্যাংক, রিসেন্ট পাবলিকেশন হোক বা অন্য পাবলিকেশন, প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন ব্যাংক শেষ করবেন, ব্যাংকের কোশ্চেন ব্যাংক। আর 3 নাম্বার হলো, আমরা যে ফ্রি ক্লাসগুলো নিই না, এটা আমরা ফ্রি মানে মাগনা, ওই টাইপের সস্তা ক্লাস না, আমরা খুব একটা মানে ভারী ক্লাস নিয়ে থাকি। আমরা ফ্রি দিলেও আমরা এই ক্লাসটার গুরুত্ব, অনেক ভালো মানে টপিক আমরা পড়িয়ে থাকি, যেগুলো ইম্পর্টেন্ট। সো আমাদের ফ্রি ক্লাসগুলো করবেন। আর একটা কাজ করবেন, প্রতি শুক্র শনিবার যে পরীক্ষাগুলো হয়, ওই পরীক্ষার কোশ্চেনগুলো সলভ করবেন। বিশ্বাস করেন ভাই, আপনার 4 মাসের মধ্যে দেখবেন আপনার প্রস্তুতি কোন লেভেলে চলে যাবে, সেটা একটু মাথায় রাখবেন আপনারা। আমরা যখন কোনো ক্লাস নিব, অবশ্যই একটু গুরুত্বের সাথে সেই ফ্রি ক্লাসগুলো দেখবেন। এটা আমি আমার স্টুডেন্টদের জন্য বেশি মানে সাজেস্ট করলাম। ভাইয়া ব্যাংক প্রস্তুতি কি 6 থেকে 12 না, 6 মাস মানে 12 মাস তো কখনোই লাগে না ভাই, বিশ্বাস করো। আমরা প্রস্তুতি নিয়েছি না, 4 মাস একটু চোখ কান বন্ধ করে পড়াশোনা করলে, চোখ কান খুলে পড়তে হবে, এখন আর বন্ধ না। আমাদের সময় বন্ধ ছিল, কারণ কি আমাদের সময় ফেসবুক লাইভ ছিল না, আমাদের সময় তেমন ভালো কোনো বই ছিল না, হ্যাঁ, এই ভালো কোনো কোচিং ছিল না। এখন কিন্তু এগুলা হয়েছে। আচ্ছা, ওকে, সো আর কথা নেই, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে দেখো আইবিএস এই দুইটা টপিক থেকে, এই টপিকটা থেকে কোশ্চেন করবে, তোমরা যদি ক্লাসগুলো না করো কি করে জানবে? কিন্তু বিশ্বাস করো, আইবিএর খুব ইম্পর্টেন্ট এটা টপিক, এটা রুলস, এটা আচ্ছা ফেভারিট রুলস এটা। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শিখেছি, এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখলাম। এরপরে যে টপিকটা শিখাবো সেটা হলো পাস্ট ইনডিফিনিট। ভাই পাস্ট ইনডিফিনিটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু দেখাইতে চাই তোমাদেরকে, ভালো করে দেখো কি ধরনের কোশ্চেন পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে আসে। আগে যদি তোমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটু সংজ্ঞাটা বলি, সেটা হলো
অতীতকালে, সাধারণত অতীতকালে কোনো কাজ শেষ হয়ে গিয়েছে এটা বুঝাইতে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কোন একটা কাজ অতীতকালে শেষ হয়ে গেছে সেটা বুঝাইতেই আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা পড়বো, তাই তো বিষয়টা। ওকে, যেমন 5 আগস্ট আমরা এই ধরনের এক্সাম্পল না দেওয়াই উচিত হবে। আচ্ছা, যাই হোক, অতীতকালে যখন কোনো কাজ শেষ হয়ে যাবে সেটাকে আমরা কি বলবো? পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। আসেন তাইলে 5 নাম্বার কি বলতেছে সেটা আমরা একটু দেখি। এটা হলো আগে আমরা পাস্ট ইনডিফিনিটটা করব, তারপর এটা 8 নাম্বার থেকে শুরু করব। পাস্ট ইনডিফিনিট টেন্সটা 8 নাম্বার থেকে আমরা শুরু করব। সবাই একটু দেখবেন, পাস্ট ইনডিফিনিট ভালো করে বুঝবেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দক্ষতা, I had learned, আমি অর্জন করেছিলাম, in my 2 years of senior high school, আমি যে আমার ইন্টারমিডিয়েট স্কুলে পড়াশোনা করেছিলাম, এই ইন্টারমিডিয়েট স্কুলে আমি সবচাইতে যে গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করেছিলাম সেই দক্ষতাটা হলো টু ডিরেক্ট দ্য কোর্স অফ মাই ওন স্টাডিজ, কিভাবে নিজের পড়াশোনাকে নিজে গাইড করতে হয় এই জিনিসটাই আমি বেশি অর্জন করেছিলাম। ভালো করে বুঝবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দক্ষতা, আই হ্যাড লার্নড, আমি অর্জন করেছিলাম, ইন মাই 2 years অফ সিনিয়র হাই স্কুল, আমার 2 বছর সিনিয়র হাই স্কুলে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দক্ষতাটা অর্জন করেছিলাম ওয়াজ টু ডিরেক্ট দ্য কোর্স অফ মাই ওন স্টাডিজ, কিভাবে নিজের পড়াশোনা নিজেই গাইড করতে হয় এটা আমি অর্জন করেছিলাম। তোমাদেরকে প্রথমে একটা কোশ্চেন বলবো, অবশ্যই আনসার করবে যারা আমার সাথে জুমে আসো। এই ওয়াজটা তো একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্টটা কোনটা? ওয়াজ ভার্বের সাবজেক্টটা কোনটা একটু শুনতে চাই আমি। আনমিউট করে কথা বলো যারা আমার সাথে জুমে আসো, না পারলে আমি তোমাদের শিখাইতে পারবো। আনসার করো, রেসপন্স করো। এই যে ওয়াজ ভার্ব ছিল, এই ওয়াজ ভার্বের সাবজেক্ট কোনটা? ওয়াজ ভার্বের সাবজেক্ট কোনটা? ওকে, জসিম রান আনমিউট করো, জসিম আনমিউট করো। ওকে, স্কিল, হ্যাঁ সুসি আনসার ঠিক বলেছে, ইয়েস। এই যে ওয়াজ, এই ওয়াজের সাবজেক্ট কোনটা জানো? দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দক্ষতা আমি ইন্টারমিডিয়েটে শিখেছিলাম সেটা ছিল কিভাবে নিজের পড়াশোনাকে নিজেই গাইড করতে হয়। তাহলে ওয়াজ ভার্ব, এই ওয়াজ ভার্বের সাবজেক্টটা হলো মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। এভাবে মিনিংটা বুঝতে হবে। তাহলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল was to direct the course of my own studies, সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাটা ছিল কোনটা? কিভাবে নিজের পড়াশোনাকে নিজে গাইড করব। এখন এই দক্ষতাটা আমি কোন সময় শিখেছিলাম? আমি ইন্টারমিডিয়েটে শিখেছিলাম। I had learned in my 2 years of senior high school। এখন আমি দক্ষতাটা অর্জন করেছিলাম কোন সময়? ইন্টারমিডিয়েট। যেমন আমি ইন্টারমিডিয়েট দিয়েছি 2008 সালে, তাই না? তাহলে ওই 2008 সালে আমি এই দক্ষতাটা অর্জন করেছিলাম, তাহলে অতীতে অর্জন করেছিলাম। তার মানে এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতে যে কাজটা আমরা শেষ করি সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি। তাহলে এখানে হ্যাড লার্নড হওয়ার দরকার নেই, শুধু কি হবে? শুধু লার্নড হবে। কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? অনলি ফর সাবজেক্ট হবে প্লাস V2 হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2। ইয়েস, হাসিমুখ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। হাসিব, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ভেরি গুড, ভেরি গুড। তানজিলা, ভেরি গুড। এভাবে রেসপন্স করতে হয়। যারা ফেসবুকে আসো তোমরা কমেন্টস করো। তোমরা তো কমেন্টস করতে গিয়ে মনে করো যে কি হারিয়ে যাচ্ছে, কিন্তু না, কমেন্টস করলে শিখতে পারবা। ওকে ওকে, সো আমি যেটাতে ছিলাম, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দক্ষতাটা আমি শিখেছিলাম, তাহলে এটা হলো পাস্ট ইনডিফিনিট। আশা করি তোমাদেরকে 8 নাম্বার কোশ্চেনটা আমি বুঝাইতে পেরেছি। পাস্ট ইনডিফিনিট গেল, এরপরে আসো আমরা একটু পরের কোশ্চেনটা সলভ করি, দেখি কি বলতেছে। দ্য এনশিয়েন্ট কনসেপ্ট, এনশিয়েন্ট মানে প্রাচীন, কনসেপ্ট ধারণা, প্রাচীন ধারণা। কোন ধারণাটা? দ্যাট স্টেটস দ্যাট, যে প্রাচীন ধারণাটা ছিল যেটা বর্ণনা করে যে দ্য সান রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। আমাদের প্রাচীন যে ধারণাটা ছিল যেটা বর্ণনা করে কি সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, ইজ কোশ্চেনড, ওই ধারণাটাকে প্রশ্নবিদ্ধ করেছিল কে? বাই কপারনিকাস। কপারনিকাস কর্তৃক সেই ধারণাটিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। কখন? ইন দ্য 16th সেঞ্চুরি, 16শ শতাব্দীতে। 16th সেঞ্চুরিতে ওই ধারণাটা কি করেছিল? কপারনিকাস প্রশ্নবিদ্ধ করেছিল। আগে আমি তোমাদের আনসার পেতে চাই 9 নাম্বার, তারপরে আমি আনসার করাবো। ওকে, 9 নাম্বার আনসার করতে হবে। বৎসার, দারুণ লাগছে। সাদাত, ওকে বৎসার মানে আচ্ছা, ওকে অসংখ্য ধন্যবাদ। তানজিলা, স্যার আমি আপনার 16 ব্যাচের, অসংখ্য ধন্যবাদ তানজিলা, অসংখ্য ধন্যবাদ। এভাবে তোমাকে যুক্ত থাকতে হবে। সিয়াম আনসার করে ফেলছে অলরেডি, দ্যাটস গ্রেট সিয়াম। ওকে, হাসিমুখ আনসার করছে। আচ্ছা, জসিম, আমাদের জসিম রানা আনসার করছে, মিশন আনসার করছে, এম মিশন, অসংখ্য ধন্যবাদ। এই তো তোমরা বুঝতে পেরেছো, এইভাবে আনসার করলে হবে কি আমি বুঝতে পারবো কি কি মানে বুঝতেছো না বুঝতেছো না, কমেন্টসের উপর তো ডিপেন্ড করে। যেমন ফজলে রাব্বি, ইয়েস
ইয়েস, অসংখ্য ধন্যবাদ ফজলে রাব্বি, তোমাকে আমরা প্রায়ই পেয়ে থাকি, কিন্তু ভাই একটু পড়াশোনা করবা, যদি সুযোগ থাকে আমাদের একটা কোর্সে যুক্ত হয়ে যাবা, দেখবা যে তুমি খুব দ্রুত ব্যাংকার হইতে পারবে। আচ্ছা, মিরাজুল ইসলাম, ইয়েস তোমার আনসারও ঠিক আছে, আর কোনো কথা নেই। এখন আসো আমি যদি বলি দ্য এনশিয়েন্ট কনসেপ্ট, ওই প্রাচীন যে ধারণাটা, দ্যাট স্টেটস, যেটা বর্ণনা করে, তাই এটা ঠিক আছে। কিন্তু যেমন আমি বলতে পারি নজরুলের কবিতা আমাদেরকে শিখায়, তাই নজরুলের কবিতা কিন্তু আজকে না, অনেক আগে নজরুল লিখে গেছে, কিন্তু সেটা আমাকে আজকে শিখাচ্ছে। সেই অংশটুকু কিন্তু প্রেজেন্ট হইতে পারে। নজরুলের কবিতা যেটা সে লিখেছিল উনি অনেক আগে, যেটা সে লিখেছিল 1954 সালে বা 55 সালে, সেটা আমাদেরকে শিখায়। তাহলে কিন্তু লিখা অংশ পাস্ট হবে, কিন্তু আমাদেরকে শিখাচ্ছে এই অংশটা কিন্তু প্রেজেন্ট হবে। ঠিক একইভাবে ওই অ্যানশিয়েন্ট কনসেপ্ট যেটা বর্ণনা করে, এটা প্রেজেন্ট, যেটা বর্ণনা করে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, ওই জিনিসটাকে প্রশ্নবিদ্ধ করেছিল, ওই জিনিসটা প্রশ্নবিদ্ধ হয়েছিল কার দ্বারা? কপারনিকাসের দ্বারা। কত শতাব্দীতে? 16th সেঞ্চুরিতে। তাহলে 16শ শতাব্দীতে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল, আজকে না তো, অনেক আগে। তাহলে এটা অবশ্যই অতীতে হয়েছিল। তো এই অংশটুকুকে আমাকে পাস্ট করতে হবে। তাহলে ইজ কোশ্চেন্ড হবে না, এখানে হবে ওয়াজ কোশ্চেন্ড। ওয়াজ কোশ্চেন্ড, প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। দ্যাটস গ্রেট। তাহলে আনসার হলো ডি ফর ঢাকা। তো এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের। পাস্ট ইনডিফিনিট থেকে অনেক কোশ্চেন আসে, তো এই জন্য আমি প্র্যাকটিসটা বেশি দিয়েছি। ওকে, এবার আসো 10 নম্বর কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। দ্য ফার্মার শুড নট হ্যাভ বিন সো কেয়ারলেস, ওই ফার্মারের অনেক বেশি অসচেতন হওয়া উচিত ছিল না, as to leave the door of the house unbolted. Unbolted মানে কি? তালা না লাগাই, তালা না লাগাই। হ্যাঁ, ওকে। দ্য ফার্মার শুড নট হ্যাভ বিন সো কেয়ারলেস, ওই ফার্মারের অনেক বেশি অসচেতন হওয়া উচিত ছিল না, as to leave the door of the house unbolted, যে এত অসচেতন যে সে ঘরের দরজাটা খোলা রাখবে, when he had gone to bed, মানে ফার্মারকে এত বেশি অসচেতন হওয়া উচিত ছিল না যে সে ঘুমাইতে যাওয়ার সময় তার ঘরের দরজাটা কি রাখবে? খুলে রাখবে। এই হলো কোশ্চেনের মিনিংটা। দ্য ফার্মার শুড নট হ্যাভ বিন সো কেয়ারলেস, তার এত বেশি কেয়ারলেস হওয়া উচিত ছিল না, as to leave the door unbolted, যে ডোরটাকে আনবোল্ট অবস্থায় রেখে যাবে। কখন? যখন সে ঘুমাইতে গিয়েছিল। ওকে, আবার কমেন্ট চাই, কমেন্ট চাই। হ্যাঁ, সুসি তোমার আনসার ঠিক আছে, জসিম রানা আনসার ঠিক আছে, ভেরি গুড। মিশন তোমারও, ও মিশন এখন না, আগের কোশ্চেন আনসার করেছিল। সুসি, ইয়েস, গুড, ভেরি গুড। আচ্ছা, একটু দ্রুত আনসার করবো, কোনটা হবে? হাসিব আমলা, তোমার আনসার ঠিক নেই। বস স্যারের গায়েও বস বা মানিকসন যোগ। ওকে বাবা, ব্যাপক বাংলার উচ্চারণ। আচ্ছা, তানজিলা, তানজিলা তোমার আনসার ঠিক নাই। তানজিলা, তানজিলা আনসার ঠিক নেই। মোস্তাক আনসার ঠিক নেই। সিয়াম আনসার ঠিক নেই। ওকে, এম মিশন, মিশন তোমার আনসার ঠিক আছে। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। মিশন আনসার ঠিক আছে। একটু দেখতে চাই হাসিমুখ আনসার কেন তোমাদের কাছে, কেন এ মনে হচ্ছে? সবাই এ বলতেছে। ইয়েস, ফজলে রাব্বি ঠিক ঠিক বলছে, ডি। কেন এ হবে? এই শোনো, অতীতে যে কাজটা করা উচিত ছিল না, সেই ক্ষেত্রে আমরা শুড হ্যাভ বলে থাকি। শুড হ্যাভ ভার্বের 3। ধরো অতীতে কোনো একটা কাজ করা উচিত ছিল না, কিন্তু আমি করেছি। ভালো করে মনে রেখো, এটা আমি তোমাদেরকে শিখাবো। যারা আমার সাথে জুমে আছো, ভয় পাওয়ার কিছু নেই। যখন আমি তোমাদেরকে মডার্ন অক্সিলারি শিখাবো, তখন আমি তোমাদেরকে এই জিনিসটা শিখাবো। শোনো, অতীতে কোনো কাজ করা উচিত ছিল না, কিন্তু আমি করেছি, সেই ক্ষেত্রে শুড হ্যাভ ভার্বের 3 ইউজ করতে হয়। শুড হ্যাভ ভার্বের 3 ইউজ করতে হয়, এই মডাল অক্সিলারিটা ইউজ করতে হয়। সেখানে ঠিক আছে, ওই ফার্মারের কি ভাই, দরজা খুলে রাখা উচিত ছিল না, কিন্তু সে খুলে রাখছে। কোনো কাজ করা উচিত ছিল না, কিন্তু আমি করে ফেলেছি, সেই ক্ষেত্রে শুড হ্যাভ হবে। তাহলে দ্য ফার্মার শুড নট হ্যাভ বিন সো কেয়ারলেস, ওই ফার্মারের, আমি এই সিঙ্গারা খাই না, নিয়ে যাও, পেট বাড়ে, সমস্যা নেই। দ্য ফার্মার শুড নট হ্যাভ বিন সো কেয়ারলেস, এই ফার্মারের এত বেশি কেয়ারলেস হওয়া উচিত ছিল না, এখানে কোনো সমস্যা নেই। শুড হ্যাভ নট, শুড হ্যাভ বিন আর কি, শুড হ্যাভ বিন, এটাই হলো মূল অংশ, মডাল অক্সিলারি। ঠিক আছে। কখন? যে সে দরজা আনবোল্ট অবস্থায় ঘুমাইতে যাবে। কখন? যখন সে বেডে গিয়েছিল, ঘুমাইতে গিয়েছিল। তাহলে সে যখন ঘুমাইতে গিয়েছিল, এটা তো অতীতকাল। যখন ঘুমাইতে গিয়েছিল তখন খুলে রাখা উচিত হয়নি, যখন ঘুমাইতে গিয়েছিল তখন খুলে রাখা উচিত হয়নি। তার মানে এখানে হ্যাড হবে না, শুধু ওয়েন্ট হবে। হোয়েন ই ওয়েন্ট, এই যে হ্যাড গনের পরিবর্তে হোয়েন হি ওয়েন্ট, মানে এই অংশটুকু পাস্ট পারফেক্ট করার কোনো দরকার ছিল না, এটা পাস্ট ইনডিফিনিট হবে।
ওকে, সো আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। পাস্ট ইনডিফিনিটের আর কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, একটু 11 নম্বর কোশ্চেনটা, এটা প্রাইভেট ব্যাংকে তেমন আসতে দেখি নাই, কিন্তু নন ক্যাডার বা প্রাইমারি নিবন্ধন অসংখ্যবার আসে, এই জন্য আমি জাস্ট এটা দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। হ্যাঁ, এটা ব্যাংকে তেমন আসে না, কিন্তু অন্যান্য পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। হ্যাঁ, তো দেখো কি বলতেছে, as soon as the sun had rose over the mountains, মাউন্টেইনের ওপরে সূর্য উদিত হতে না হতেই the valley became unbearably hot, ওই উপত্যকাটা খুব বেশি অসহনীয় মাত্রায় গরম হয়ে পড়েছিল, and stifling, এবং স্টিপলিং হয়ে গিয়েছিল। তাহলে কি হলো ভাই, সূর্য উদিত হতে না হতেই বা সূর্য উদিত হওয়া মাত্রই ওই উপত্যকাটা অসহনীয় পর্যায়ের গরম হয়ে গিয়েছিল। ওকে, এখানে ভুলটা কোথায় আমি যদি তোমাদেরকে একটু বলি ভাই, as soon as, একটু মনে রাখবে তোমরা, as soon as, হ্যাঁ, as soon as যখন থাকবে, as soon as যদি থাকে, একটা কথা মনে রাখবা, as soon as এর যুক্ত অংশটুকু যে টেন্সে থাকবে পরের অংশটুকু একই টেন্স হবে। as soon as এই ক্ষেত্রে কিন্তু উভয় অংশে একই টেন্স হবে, মনে রাখবে। as soon as যুক্ত বাক্যটি যে টেন্সে হবে অন্য অংশটিও একই টেন্সে হতে হবে। একটু উল্টায়ে বলি, অন্য অংশটি যে টেন্স হবে as soon as এই অংশটিও একই টেন্স হবে। as soon as যুক্ত বাক্যের ক্ষেত্রে উভয় অংশই প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ একই টেন্সে হবে, মনে রাখবে তোমরা। এই জন্য as soon as এই অংশটুকু কি আছে, the sun had rose over the mountains, এই অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্সে আছে। আর পরের অংশ the valley became unbearably hot, এটা পাস্ট ইনডিফিনিটে আছে। এবং দেখো এই পাস্ট ইনডিফিনিটে আন্ডারলাইন করা নেই, তার মানে কি এটা সঠিক? তাহলে আমাকে কি করতে হবে, ওই অংশটুকুকে আমাকে চেঞ্জ করতে হবে। had rose এটাকে আমাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে, পাস্ট পারফেক্ট না, পাস্ট ইনডিফিনিট করতে হবে। ক্লিয়ার? এই জন্য আমরা had rose এর পরিবর্তে শুধু রোজ দিব, রাইজ রোজ। ক্লিয়ার বিষয়টা? তার মানে আনসার হবে বি ফর বাংলাদেশ, নট ডি মিশন, আনসার হবে বি। ওকে, সো আমরা একটু প্রাইভেট ব্যাংকের কোশ্চেন, তো এটা একটু তোমাদের টাফ মনে হইতে পারে। হ্যাঁ, এই জন্য অনেকেই তোমরা ভুল করতেছো, আমি দেখতেছি, কিন্তু আমরা পড়লে এভাবে জানলে ইনশাল্লাহ আর ভুল করবো না। সো আমরা প্রথমে দেখো না, আমরা প্রথমে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছি, তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখেছি, এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স শিখেছি। এইবার আরো কিছু জিনিস একটু জানা দরকার, সেটা আমি একটু তোমাদেরকে জানাই দিই। আমরা দুইটা কোশ্চেন বাদ রেখে এসেছিলাম, তোমাদের মনে আছে কিনা, 5 আর 6, এটা একটু আমরা বাদ রেখে এসেছিলাম। এটা যদি তোমাদেরকে একটু বলি, সিকোয়েন্স অফ টেন্স, একটু মনে রাখবে। হ্যাঁ, সিকোয়েন্স অফ টেন্স, এই কথাটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে, কারণ সিকোয়েন্স অফ টেন্স থেকে আমাদের প্রচুর কোশ্চেন হয়। সেটা যদি আমি একটু বলি, তোমরা একটু দেখো ভাই, সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে তোমরা যেহেতু ক্লজ পড়েছো কিনা আমি জানি না, ক্লজটা তোমাদের রিটেনে আসবে, টেনশন হওয়ার কিছু নেই। ক্লজটা রিটেনের প্রথম ক্লাসটাই ক্লজের উপরে। হ্যাঁ, আমাদের যেহেতু ব্যাংকে ক্লজ আইডেন্টিফিকেশন আসে না এমসিকিউতে, এই জন্য আমরা এমসিকিউতে ক্লজ পড়াই না, আমরা রিটেনে ক্লজ পড়াই। আচ্ছা, আজকে যারা আমার সাথে ফেসবুকে যুক্ত আছো, তোমাদের জন্য খুবই, এবং আমার যারা ব্যাচের স্টুডেন্ট তোমাদেরকেও বলি, আজকে বিকাল 3টায় আমি একটা ফ্রি ক্লাস নিব। এটা হলো রিটেনের ওপরে লেখা কিভাবে একটা বাক্যে, দেখবো অনেকে 3 পেজ লেখে, সে পাচ্ছে 12, অনেকে 1.5 পেজ লেখে, সে পাচ্ছে 16 বা 17। কেন পাই সেই জিনিসটা আজকে আমি দেখাবো। সো অবশ্যই এই ক্লাসটা তোমরা দেখবা, খুব এনজয় করবে, এবং এনজয়ের থেকে তোমার মূল বিষয়টা কি, রিটেন ক্লাস তেমন এনজয় করবা না, কিন্তু তোমার ক্যারিয়ারে খুব গুরুত্বপূর্ণ ইফেক্ট ফেলবে। রিটেনে তোমার মার্ক দেখবো অনেক বাড়িয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা আসি, দেখো কি বলতে চাচ্ছে। সিকোয়েন্স অফ টেন্সে যদি একটু বলি, একটা হলো প্রিন্সিপাল ক্লজ, হ্যাঁ, আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। তোমরা একটা জিনিস মনে রাখবে, এই প্রিন্সিপাল ক্লজ এটা যদি প্রেজেন্টে থাকে, প্রিন্সিপাল ক্লজ এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে মনে রাখবা সাবঅর্ডিনেট ক্লজ এনি টেন্স হইতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ এনি টেন্স হইতে পারে। ভাই, প্রিন্সিপাল ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ এনি টেন্স, মানে কি, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্টে থাকে, সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্টও হইতে পারে, পাস্টও হইতে পারে, ফিউচারও হইতে পারে, ভালো করে মনে রাখবা। কিন্তু একটা জিনিস মনে রাখবা, প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট টেন্সে হয়, প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে হয়, কোনো কথা নেই, সাবঅর্ডিনেট ক্লজ ম্যান্ডেটরি পাস্ট টেন্সেই করতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ ম্যান্ডেটরি পাস্ট টেন্স করতে হবে। এই দুইটা একটু মনে রাখবা। তাহলে সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে কি মনে রাখবো,
প্রিন্সিপাল ক্লজ এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লজ এনি টেন্স, কিন্তু প্রিন্সিপাল ক্লজ এটা যদি পাস্ট টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই আমাকে কি করতে হবে, পাস্টেই করতে হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, যেমন দেখো আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাদের জন্য সুবিধা হবে, আমি একটা এক্সাম্পল দিই তোমাদের জন্য সুবিধা হবে। এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছিল, আমি লিখতেছি, সবাই একটু দেখো, তোমরা ভুলটা বের করবা। মাই ফাদার complained that the standard of English ইংলিশের মান, the standard of English is lowering। এটা একটা পরীক্ষার কোশ্চেন। মাই ফাদার কমপ্লেইন্ট দ্যাট, আমার বাবা অভিযোগ করেছিল যে দ্য স্ট্যান্ডার্ড অফ ইংলিশের মানটা কমে যাচ্ছে। একটু বলো তো ভুলটা কোন জায়গায় করেছি আমি এই সেন্টেন্সে একটু ভুল করেছি, একটু ভুলটা কোন জায়গায় করেছি, আনমিউট করে অথবা কমেন্টসে বলতে হবে। আমার বাবা অভিযোগ করেছিল যে ইংলিশের মান দিন দিন কমে যাচ্ছে। দ্য স্ট্যান্ডার্ড অফ ইংলিশ ইজ লোয়ারিং ডে বাই ডে। অনলাইন হবে স্যার, ইয়েস অনলাইনে হবে, আমাদের ফেসবুক পেজে হবে। আচ্ছা, ইজ হবে না, ভেরি গুড। সুচির মতো সবাইকে কিন্তু আনসার করতে হবে। জসিম রানা ওয়াজ হবে, ইয়েস তোমার ঠিক বলেছো, এখানে ইজ হবে না। ভাই একটা জিনিস খেয়াল করো না, আমার বাবা অভিযোগ করেছিল, ভাই আমার বাবা অভিযোগ করেছিল 5 বছর আগে, আর ইংলিশের মান কি আজকে কমবে? নো, এটা কোনোদিন হইতে পারে না। আমার বাবা অভিযোগ করেছিল 5 বছর আগে, ইংলিশের মান কমে গিয়েছিল 5 বছর আগে, এটাই হলো 5 বছর আগে। আবার উল্টা, আমার বাবা অভিযোগ করে ইংলিশের মান কমে যাচ্ছে, মানে বাবার অভিযোগ বর্তমান, ইংলিশের মান কমে যাবে বর্তমানে। বাবার অভিযোগ অতীতে, তাহলে ইংলিশের মানটাও কমার কথা হবে, অতীতের কথা। তার মানে এখানে ইজের জায়গায় কি হবে ভাই, ওয়াজ লোয়ারিং হবে। তাইলে ঠিক আছে। এবার তোমরা যদি রুলস অ্যাপ্লাই করতে চাও, ভাই এটা হলো প্রিন্সিপাল ক্লজটা দেখো পাস্টে আছে, তাহলে ম্যান্ডেটরি সাবঅর্ডিনেট ক্লজ, এই যে দ্যাট এর পরে, দ্যাট আমরা কি জানি ডাব্লিউএইচ কোশ্চেনের পরের অংশটুকুই তো সাবঅর্ডিনেট ক্লজ হয়, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজ ম্যান্ডেটরি পাস্টে হইতে হবে। এই যে রুলস দুইটা একটু মনে রাখবে, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লজ এনি টেন্স। প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই কি করতে হবে, পাস্ট টেন্সে করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা এখান থেকে যে কোশ্চেন দুইটা পরীক্ষায় এসেছে, সেই দুইটা কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, এখন দেখি তোমরা পারো কিনা। আসো তাহলে কোশ্চেন দুইটা দেখো। While gasoline price continued to rise, যখন গ্যাসোলিনের দাম অনবরত বাড়তেছিল, পিপল কমপ্লেইন দ্যাট, মানুষ অভিযোগ করে যে দ্য অয়েল কোম্পানিজ ওয়ার ক্রিয়েটিং, অয়েল কোম্পানিগুলা সৃষ্টি করিতেছিল আ ফিকটিশাস গ্যাস শর্টেজ, একটা কাল্পনিক গ্যাসের ঘাটতি তৈরি করতেছিল। যেমন কিছুদিন আগে সয়াবিন তেলের ঘাটতি কিন্তু তৈরি করছিল, দাম বেড়ে গেছে, আবার সয়াবিন তেল বাজারে আসছে, এরকম একটা বিষয় উপস্থাপন করেছে। সবাই দেখো, while gasoline price continued to rise, যখন গ্যাসোলিনের দাম অনবরত বাড়িতে ছিল, অতীতের কথা, পিপল কমপ্লেইন দ্যাট, মানুষ অভিযোগ করে বর্তমানে, দ্য অয়েল কোম্পানিজ ওয়ার ক্রিয়েটিং, অয়েল কোম্পানিগুলো সৃষ্টি করিতেছিল। ভাই যখন গ্যাসোলিনের দাম অতীতে বাড়তেছিল, তখন মানুষ অভিযোগ করে না অভিযোগ করেছিল, কোনটা হবে? তখন মানুষ অভিযোগ করেছিল গ্যাস কোম্পানিগুলো একটা কৃত্রিম শর্টেজ তৈরি করিতেছিল। তার মানে কি, যখন দাম বেড়েছিল অতীতে, তারপরে মানুষ কি হবে, অয়েল কোম্পানিগুলা কৃত্রিম শর্টেজ তৈরি করিতেছিল অতীতে, তাহলে মানুষ কি আজকে অভিযোগ করবে না অতীতে অভিযোগ করবে? অবশ্যই অতীতে অভিযোগ করবে। এই জন্য কমপ্লেইন, এটার পরিবর্তে কি হবে, কমপ্লেইন্ট ইডি যোগ করতে হবে আমাদেরকে। ক্লিয়ার? মানে পাস্ট টেন্স করতে হবে। সেই জন্য আনসার হবে সি ফর চিটাগং। আশা করি তোমাদেরকে সিকোয়েন্স অফ টেন্স থেকে ব্যাংকে যে কোশ্চেনটা এসেছিল সেটা আমি কিছুটা বুঝাইতে পেরেছি। এখন আসো আমি পরের কোশ্চেনটাতে চলে যাচ্ছি, দেখি পরের কোশ্চেনটা কি বলতেছে। সবাই একটু দেখো। at the rate the clerk were processing the application, ভাই মিনিংটা একটু ভালো করে বুঝবে, কারণ শুধু গ্রামারের দিকে তোমরা কনসেন্ট্রেশন দাও, কিন্তু এটা ভুল। অনেক টিচারও দেখবা শুধু গ্রামার, কিন্তু গ্রামার আগে না, আগে মিনিং পরে গ্রামার, তাইলে তুমি ইংলিশ শিখতে পারবে। অনেস্টলি বলতেছি, তুমি তোমার শত্রু না। আর আল্লাহ যেহেতু আমাকে একটা জব দিয়েছে, আমি কখনোই তোমাদেরকে ঠকাবো না। হ্যাঁ, এমন কোনো তথ্য বলবো না যে তথ্যটা তোমার জব প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি করে, বরঞ্চ ওই সকল কথাগুলাই বলবো যে কথাগুলো তোমার জব প্রাপ্তিতে
আরো সহজতর বা অ্যাক্সিলারেট করবে, হ্যাঁ, এটা বিশ্বাস রাখবা। তো শোনো, এট দ্য রেট দ্য ক্লার্ক ওয়ার প্রসেসিং দ্য অ্যাপ্লিকেশন, যে হারে ক্লার্ক অ্যাপ্লিকেশন গুলা প্রসেস করিতেছিল, হ্যারি ফিগার্ড দ্যাট, সেই হারে হ্যারি দেখলো যে ইট উইল টেক 4 hours টু রিভিউ, টোটাল রিভিউ করতে 4 ঘন্টা সময় লাগবে। মানে যে হারে ক্লার্ক অ্যাপ্লিকেশন গুলা প্রসেস করতেছিল ওইটা কাউন্ট করে হ্যারি দেখলো টোটাল খাতাগুলা রিভিউ করতে 4 ঘন্টা সময় লাগবে। একটু কমেন্ট চাই, 6 এর কোন অপশনটা উত্তর হবে ভুল, 6 এর কোন অপশনটা ভুল একটু দেখতে চাই। আর সি ফর চাপাই নবাবগঞ্জ, হাসিব আমিয়া ও অমিয়া, আচ্ছা হাসিব সি ফর চাপাই নবাবগঞ্জ, ওকে আমরা মানে নিলাম। সি ফর চিটাগং না, সি ফর চাপাই নবাবগঞ্জ, ওকে একটু দেখি। হ্যাঁ, জসিম রানা আনসার করছে, মিশন আনসার করছে, লাবণ্য আনসার করছে। এভাবে সবাই আনসার করবে তাহলে ভালো লাগবে ভাই, আনসার করতে হবে। ওকে একটু এদিকে দেখি, তানজিলা আনসার করছে, হ্যাঁ কবির আনসার করছে, রায়হান কবির, ইয়েস তোমার আনসার ঠিক আছে। হাসিমুখ তোমার আনসারও ঠিক আছে, ইয়েস তোমরা ঠিকই বলেছো, আনসারটা হবে হলো সি নাম্বারটা। কেন সি নাম্বারটা সবাই দেখো ভাই, যে হারে ক্লার্ক অ্যাপ্লিকেশন গুলা প্রসেস করিতেছিল অতীতকাল, হ্যারি ফিগার্ড, হ্যারি দেখেছিল টোটাল কাউন্ট করতে 4 ঘন্টা সময় লাগবে। ভাই এটা যেহেতু পাস্টে আছে, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা যেহেতু পাস্টে আছে সাবঅর্ডিনেট ক্লজ অবসম্ভাবী ভাবে পাস্ট হবে। এখন উইলটা তো পাস্ট না, উইলের পাস্ট ফর্ম কোনটা? উড, এই জন্য উইল টেক এটার পরিবর্তে হবে হলো উড টেক, উইল টেক এটার পরিবর্তে হবে হলো উড টেক, উড টেক, ইট উড টেক। ভেরি গুড মিরাজুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। রিভার্স নীল, অসংখ্য ধন্যবাদ ভাই, অ্যাকচুয়াল নাম রাখতে হয়, কি রিভার্স নীল টিল রাখো। আচ্ছা ওকে, তারপর তোমাদের স্বাধীনতা আছে, ফজলে রাব্বি ঠিক আছে, নাদিয়া আনসার ঠিক আছে, সি নাম্বার, জসিম রানা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে সিকোয়েন্স অফ টেন্সটা আমি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। তাহলে আমরা কিন্তু অলরেডি 4টা টপিক শেষ করে ফেলেছি। কি 4টা টপিক? না, ইট টুক দরকার কি, ইট উড টেক, এটা তো মানে একটু ভবিষ্যতের ফিলিংস আছে, অতীতের ভবিষ্যৎ, এই জন্য উড টেক হয়। তোমরা জানো কিনা বর্তমানের ভবিষ্যৎ বোঝাইতে উইল হয় আর অতীতের ভবিষ্যৎ বোঝাইতে উড হয়। সো এখানে শুধু টুকের পরিবর্তে উড দাও, উড টেক, উড টেক, হ্যাঁ এটা ঠিক আছে। সো দেখো আমরা অলরেডি কি কি শিখেছি। আমরা প্রথমে শিখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ক্লিয়ার। এরপরে শিখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরপরে শিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্স, এরপরে শিখলাম সিকোয়েন্স অফ টেন্স। এবার আমরা আরেকটা টপিক শিখবো। ওকে, সো দেখো আমি যদি বলি 7 নাম্বারটা আইবিএ যদি কোশ্চেন করে তাহলে কখনোই তোমরা 7 নাম্বার কোশ্চেনটা পাবা না, এটা কনফার্ম, হ্যাঁ। তবে বিআইবিএম যদি কোশ্চেন করে 7 নাম্বারটা পরীক্ষায় আসতে পারে। আরেকটা কথা, যারা নন ক্যাডার বিশেষ করে প্রাইমারি নিবন্ধনের পরীক্ষা দাও, এই 7 নাম্বার কোশ্চেন যে কয়শোবার আসছে যেটা কল্পনাই করতে পারবা না। এই জন্য আমরা তো প্রাইভেট ব্যাংকেরটা অবশ্যই 100% কনফার্ম হবে, কিন্তু এটা ছাড়াও যারা অন্যান্য পরীক্ষা দিবা তারাও দেখবা আমাদের টিচার্স ওয়ার্ক থেকে পুরাপুরি দেখবা ইনশাল্লাহ কমন আসবে। সো দেখো 7 নাম্বার কি বলতেছে একটু ভালো করে বুঝবে। মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল এসেছিল, হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার, যখন আমি ডিনারটা রান্না করতেছিলাম, সরি রান্না করেছিলাম না রান্না করতেছিলাম, এই আমার আঙ্কেল এসেছিল যখন আমি রাতের খাবার রান্না করেছিলাম না রান্না করতেছিলাম। একটু খেয়াল করো না, দেখো না, আমার আঙ্কেল এসেছিল যখন আমি বাগানে হেঁটেছিলাম না বাগানে হাঁটতেছিলাম। আমার আঙ্কেল এসেছিল যখন বাবা টিভি দেখেছিল না টিভি দেখতেছিল। অবশ্যই কি যখন আমি রান্না করতেছিলাম, যখন আমি খেলতেছিলাম, যখন বাবা টিভি দেখতেছিল। তার মানে যখনের পরের অংশটা দেখো কন্টিনিউয়াস বোঝাচ্ছে, চলমান বোঝাচ্ছে। সেই জন্য একটু মনে রাখবে তোমরা, সাধারণত সবসময় তা না, এটা মিনিং এর উপরে ডিপেন্ড করে, তবে সাধারণত হোয়াইল এর পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সাধারণত হোয়াইল এর পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে যদি অন্য অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে। তাহলে যদি অন্য অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে হোয়াইল অংশটুকু সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। একটু মনে রাখবা, হ্যাঁ, হোয়াইল অংশটুকু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে হোয়াইল অংশটুকু যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? এম ইজ আর না অজ ওয়ার? প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস অজ ওয়ার ভার্বের সাথে আইএনজি। এইজন্য অজ কুকিং, অজ কুকিং, আনসার ডি ফর ঢাকা, হোয়াইল আই ওয়াজ কুকিং। এটা কমন পড়ে গেছে তোমাদের, তারপর আমি দিয়েছি। ওকে মাই ডিয়ার, সো এইবার চলে আসো আমরা প্রাইভেট ব্যাংকের আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো 12 নম্বর কোশ্চেন। এই 12 নম্বর কোশ্চেনটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, ওকে, এটা বেশ আসে পরীক্ষায়। একটু যদি তোমাদেরকে বলি ভালো করে বুঝবে ভাই, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। একটু মনে রাখতে হবে
আমি একটু উপরে লিখি তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, একটু দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও আইবি এর জন্য ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে। সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, এটা কিন্তু পরীক্ষায় এখান থেকে কোশ্চেন হয়। এখন কোনটা পাস্ট পারফেক্ট টেন্স এটা তোমাদেরকে বুঝতে হবে। কারণ কি, ছোটবেলায় আমাদেরকে এমন ভাবে পড়ানো হয়েছে, আমরা মনে করি পাস্ট পারফেক্ট টেন্স মানেই কি হইতে হবে, বিফোর বা আফটার থাকবে, আর হয় ডাক্তার মারা যাবে না হয় রুগী মারা যাবে। এই তো পড়ছি, কারণ ছোটবেলা থেকে যে এক্সাম্পলটা পড়ছি সেটা কি, ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, অথবা রুগী হওয়ার পূর্বে ডাক্তার মারা গেল। সো এটা কিন্তু আমাদের মাথায় গেঁথে গেছে যে পাস্ট পারফেক্ট হইতে গেলে হয় ডাক্তার মরবে নাই রুগী মরবে, আর বিফোর বা আফটার থাকবে। কিন্তু তা না ভাই, পাস্ট পারফেক্ট হইতে গেলে বিফোর বা আফটার কোনোটাই থাকা বাধ্যতামূলক না। আবার ডাক্তার বা রুগী যে কেউ যে মারা যেতে হবে সেটাও বাধ্যতামূলক না। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হইতে গেলে কি লাগে সেটা একটু ভালো করে জানো। আমি বলতেছি, মন দিয়ে শুনবা, পরে নোট ডাউন করে নিও, ভালো করে শুনো ভাই। পাস্ট পারফেক্ট টেন্স বিফোর পাস্ট ইনডিফিনিট, নো এটা ঠিক আছে হাসিমুখ, তোমার যেটা মুখস্থ আছে শর্টকাট বিভিন্ন টিচাররা শিখায়, কিন্তু আমার এখানে ভাই এরকম কোনো দাওয়াই মানে চটকদারি কিছু আমি বলি না। হ্যাঁ, আমার যেটা স্টুডেন্টদের মনে হয় যে লং রানে যেটা ভালো, আমি সেটাই, আমি সাস্টেইনেবল ডেভেলপমেন্টে বিশ্বাস করি। যে ডেভেলপমেন্টটা চিরস্থায়ী হবে, আমি ওই ডেভেলপমেন্ট, র্যাপিড কোনো ডেভেলপমেন্ট আমি এটাতে বিশ্বাস করি না। এই জন্য হাসিমুখ, মধু, তুমি যেটা জানো আমি অ্যাপ্রিসিয়েট করতেছি, আমার বিষয়টা একটু জানো, আশা করি তোমার আরো প্লাস পয়েন্ট হবে। আমি একটু বলি, সবাই শোনো। পাস্ট পারফেক্ট হইতে গেলে বিফোর বা আফটার থাকতে হবে, আবার অন্য কোনো বিষয় এখানে উপস্থিত থাকতে হবে তা না। মূলত পাস্ট পারফেক্ট টেন্স কখন হবে সেটা একটু ভালো করে শোনো ভাই। পাস্ট পারফেক্ট টেন্স হইতে গেলে অতীতকালে দুইটা কাজ শেষ হবে। পাস্ট পারফেক্টের প্রধান শর্ত হলো অতীতকালে দুইটা কাজ শেষ হবে। এই দুইটা কাজের মধ্যে একটা কাজ আগে হবে, একটা কাজ পরে হবে। যেটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট। এইটুকু মনে রাখলে হয়েছে। তাহলে ভাই, পাস্ট পারফেক্ট হতে গেলে অতীতকালে দুইটা কাজ শেষ হবে। এই দুইটা কাজের মধ্যে একটা আগে আর একটা পরে। যেটা আগে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে সেটা পাস্ট ইনডিফিনিট। এতটুকু মনে রাখবো। আমি আবারও বলি, শোনো, পাস্ট পারফেক্ট হতে গেলে অতীতকালে দুটি কাজ শেষ হবে। এই দুইটি কাজের মধ্যে একটা আগে হবে আর একটা পরে হবে। যেটি আগে হবে সেটি পাস্ট পারফেক্ট, আর যেটি পরে হবে সেটি পাস্ট ইনডিফিনিট। যেমন দেখো, একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, তোমরা এটা ন্যারেশন দিয়ে সলভ করো, কিন্তু না, এটা পাস্ট পারফেক্ট দিয়ে সলভ করতে পারো। যেমন দেখো, করিম, একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো। করিম told me yesterday. Karim told me yesterday that he visited England. He visited England in 1972. করিম আমাকে গতকাল বলেছিল সে 1972 সালে ইংল্যান্ড ভ্রমণ করেছিল। দেখো ভাই, এখানে কিন্তু দুইটা কাজ হয়েছে। একটা হলো করিম আমাকে গতকাল বলেছিল, আর একটা হলো সে 1972 সালে ইংল্যান্ড ভ্রমণ করেছিল। এখন দেখো, এখানে কিন্তু দুইটা কাজ হয়েছে, একটা বলেছিল, একটা ইংল্যান্ড ভ্রমণ করেছিল। এখন এই দুইটা কাজ কিন্তু দুইটাই অতীতে হয়েছে, তাহলে অতীতকালে দুইটা কাজ হবে, প্রথম সত্য। এরপরে দ্বিতীয় সত্য হলো এই দুইটা কাজ একসাথে হবে না, একটা আগে হবে আর একটা পরে হবে। এখানে দেখো দুইটা কাজ, একটা বলেছিল আর একটা ভ্রমণ করেছিল। কোন কাজটা আগে হয়েছে ভাই? আগে ভ্রমণ করেছিল, এরপরে বলেছিল। তাহলে যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট। এটা যেহেতু পরে হয়েছে এই জন্য টোল্ড পাস্ট ইনডিফিনিট, আর এটা যেহেতু আগে হয়েছে এটা পাস্ট পারফেক্ট হবে। এই জন্য শুধু ভিজিটেড হবে না, হবে হি হ্যাড ভিজিটেড। কারণ পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাড হবে, তারপরে ভার্বের 3 নাম্বার হবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, হ্যাড ভিজিটেড, ইয়েস হ্যাড ভিজিটেড হবে, হ্যাড ভিজিটেড, হ্যাড ভিজিটেড। অসংখ্য ধন্যবাদ ফজলে রাব্বি, সিয়াম, হাসি মধু, হাবিব। ওকে, সো এই হলো মূল বিষয়। তো পাস্ট পারফেক্ট যে জিনিসটা জানবা, অতীতকালে দুইটা কাজ, একটা আগে একটা পরে। যেটা আগে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে সেটা পাস্ট ইনডিফিনিট। ওকে, এখন আসো পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা একটু জানবো। ভাই, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট হবে। আমি যদি একটু লাল কালিতে লিখি তোমাদের আই ক্যাচিং এর জন্য, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট হবে, এরপরে হ্যাড হবে, এরপরে ভার্বের 3 নাম্বার। এটা কিসের ক্ষেত্রে? এটা অ্যাক্টিভের ক্ষেত্রে। যেহেতু পাস্ট পারফেক্টে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ প্যাসিভের ব্যবহার, এই জন্য এটা আমি অ্যাক্টিভ প্যাসিভ ক্লিয়ার করে দিচ্ছি। আর প্যাসিভের
স্ট্রাকচার কি, অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, এরপরে হ্যাড বিন হবে, হ্যাড বিন, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। এটা হলো প্যাসিভের স্ট্রাকচার, এটা হলো প্যাসিভের স্ট্রাকচার। তাহলে অ্যাক্টিভ হইলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, আর প্যাসিভ হইলে সাবজেক্ট হ্যাড বিন V3, সাবজেক্ট হ্যাড বিন V3। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাই যদি হয়ে থাকে, এখন আসো আমরা 12 নাম্বার কোশ্চেনটা সলভ করব। দেখো 12 নাম্বার কি বলতেছে। The orator had been left the auditorium. ওই অরেটর অডিটোরিয়াম ত্যাগ করেছিল বিফোর দ্য অডিয়েন্স স্টুড আপ। অডিয়েন্সরা দাঁড়ানোর পূর্বেই ওই বক্তা স্টেডিয়াম ত্যাগ করেছিল। দর্শকরা দাঁড়ানোর পূর্বেই বক্তা স্টেডিয়াম ত্যাগ করেছিল। তাহলে ভাই দেখো, এখানে অতীতকালে দুইটা কাজ হয়েছে। একটা হলো ওই বক্তা স্টেডিয়াম ত্যাগ করেছিল, আর একটা হলো যে অডিয়েন্সরা স্টুড আপ, অডিয়েন্সরা দাঁড়িয়েছিল। এখন অতীতকালে দুইটা কাজ, এখন এই দুইটা কাজের মধ্যে একটা আগে একটা পরে। কোনটা আগে? যে দর্শকরা দাঁড়ানোর পূর্বেই বক্তা চলে গিয়েছিল, তাহলে বক্তা চলে গিয়েছিল, এই কাজটা আগে হয়েছে, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট। আর অডিয়েন্সরা দাঁড়িয়েছিল, এই কাজটা পরে হয়েছে, এটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে এই যে বক্তা চলে গিয়েছিল, এটা পাস্ট পারফেক্ট হবে। এখন পাস্ট পারফেক্টের অ্যাক্টিভ না প্যাসিভ? অবশ্যই অ্যাক্টিভ। কে চলে গিয়েছিল? বক্তা চলে গিয়েছিল। কাজটা যে করে সে থাকলে অ্যাক্টিভ, না থাকলে প্যাসিভ। তাহলে এখানে অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ মানে কি? প্রথমে সাবজেক্ট দা অরেটর, এরপরে হ্যাড, এরপরে ভার্বের 3 লেফট, এখানে বিন দরকার নেই। তাহলে দা অরেটর হ্যাড লেফট, কোন জায়গায় আছে হ্যাড লেফট? এই যে সি নাম্বারে আছে হ্যাড লেফট। তার মানে আনসার 12 সি ফর চিটাগং, 12 সি। হ্যাঁ, রায়হান কবির 12 সি। আচ্ছা, অ্যাক্টিভ করতে হবে, সো আনসার ইজ সি। ভেরি গুড হাসিব। আচ্ছা, কবির 12 সি, ঠিক আছে। হীরা হেড লেফট হবে। অসংখ্য ধন্যবাদ। সো 12 নাম্বার আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। ক্লিয়ার বিষয়টা? এখন তুমি চলে আসো, আমরা 13 নাম্বার কোশ্চেনটা পড়বো। 13 নাম্বার কি বলতেছে সেটা একটু দেখবো। 13 নাম্বারটা একটু দেখো। নাম্বারটা তোমাদেরকে যদি একটু বলি, সবাই একটু দেখো। When শাকিব খানস মুভি কেম টু দ্য টাউন, যখন শাকিব খানের মুভি শহরে এসেছিল, all the tickets had sold out far in advance, সকল টিকিটই আগে ভাগে বিক্রি হয়ে গেছে। ভাই শোনো না, যখন শাকিব খানের ও প্রিয়তমা মুভিটি এসেছিল, এই মুভি রিলিজ হওয়ার আগেই সকল টিকিট কি হয়ে গিয়েছিল? বিক্রি হয়ে গিয়েছিল। তাহলে ভাই এখানে কিন্তু কোনো জায়গায় বিফোর বা আফটার নেই, এখানে কি আছে? অতীতকালে দুইটা কাজ আছে। সেই কাজটা কি? যখন শাকিব খানের মুভি শহরে এসেছিল, আগে ভাগেই সকল টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। তাহলে অতীতকালে দুইটা কাজ, একটা শাকিব খানের মুভি এসেছিল, আর একটা টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। এখন ভাই এই দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে? যখন শাকিব খানের মুভি এসেছিল তার আগেই টিকিট বিক্রি হয়েছিল। তার মানে কি? টিকিট বিক্রির কাজটা আগে হয়েছে। ভাই অতীতকালে দুইটা কাজ হবে, এই দুইটা কাজের একটা আগে আর একটা পরে। যেটা আগে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে সেটা পাস্ট ইনডিফিনিট। আগে কোনটা? আগে টিকিট বিক্রি। তাহলে এই টিকিট বিক্রি, এই অংশটুকু হবে পাস্ট পারফেক্ট, এই অংশটুকু হবে পাস্ট পারফেক্ট, আর মুভি আসা এই অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট। সো এখানে পাস্ট ইনডিফিনিট কেম, ঠিক আছে, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট। এবার দেখবো এই পাস্ট পারফেক্ট এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? ভাই টিকিট তো নিজেই নিজেকে বিক্রি করবে না, কেউ একজন বিক্রি করে, সেখানে তো এখানে নাই, সিনেমার মালিকের কথা নাই, এই জন্য এটা পাস্ট পারফেক্টের প্যাসিভ হবে। হ্যাড বিন সোল্ড আউট, হ্যাড বিন সোল্ড আউট, তার মানে আনসার হবে ডি নাম্বার। অল দ্য টিকিটস হ্যাড বিন সোল্ড আউট ফার ইন অ্যাডভান্স। ইয়েস, হ্যাড বিন সোল্ড, হাসি মধু ডি। অসোল্ড হবে নো, ফজলে রাব্বি। ডি ফর ডেনমার্ক, ইয়েস সিয়াম ডেনমার্ক হবে। আচ্ছা, রিভার্স নীল, হ্যাঁ আনসার 13 ডি। ওকে, একটু দেখি আমার এখানে। নাদিয়া অসংখ্য ধন্যবাদ। জসিম ঠিক আছে ভাই, তাহলে হ্যাড বিন সোল্ড আউট। ওকে মাই ডিয়ার, তাহলে আমি পাস্ট পারফেক্ট তোমাদেরকে বুঝাইতে পেরেছি। সো পাস্ট পারফেক্ট ক্লিয়ার। ওকে, এখন একটা মজার টপিক, এটা শুধুমাত্র প্রাইভেট ব্যাংকের জন্য। যারা গভর্নমেন্ট ব্যাংকে পরীক্ষা দেবেন বা নন ক্যাডার পরীক্ষা দেবেন তাদের জীবনেও এই রুলস শিখতে হবে না, কিন্তু যারা শুধু প্রাইভেট ব্যাংকে পরীক্ষা দেবেন তাদের জন্য এই রুলসটা শিখতে হবে। সেই রুলসটা আমি যদি একটু শিখাই তোমাদেরকে, সেটা হলো ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট,
ভাই ফিউচার পারফেক্টটা আমার যতটুকু অভিজ্ঞতা, এই অভিজ্ঞতায় আমি দেখেছি এটা কখনো গভর্নমেন্ট ব্যাংক বলেন বা নন ক্যাডার বলেন বা প্রাইমারি বলেন, নিবন্ধন জীবনেও আসে না। ফিউচার পারফেক্টটা শুধুমাত্র প্রাইভেট ব্যাংকেই আসে। আমি এই জন্য প্রাইভেট ব্যাংকের জন্য ফিউচার পারফেক্টটা শিখাচ্ছি। পাস্ট পারফেক্ট কিন্তু শেষ, এটা নিয়ে কিন্তু আপনারা ঝামেলা করেন না। এবার আসেন ফিউচার পারফেক্ট জিনিসটা কি সেটা আমি আপনাদেরকে বলবো। ভাই এটা পাবেন না, ভালো করে বুঝবেন। ফিউচার পারফেক্ট অনেকের সমস্যা আছে, হ্যাঁ ইনশাল্লাহ আমি আমার যতটুকু আল্লাহ কোয়ালিটি দিয়েছে তার উপরে বেস করে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। শোনেন ফিউচার পারফেক্ট জিনিসটা কি। ভবিষ্যতে কোনো কাজ শেষ হবে এটা বুঝাইতে কিন্তু ফিউচার ইনডিফিনিট। ভবিষ্যতে কোনো কাজ শেষ হবে এটা বুঝাইতে ফিউচার ইনডিফিনিট। যেমন আমি একটা চাকরি নিব, আমি এমবিএ ডিগ্রি শেষ করব, আমি একটা আইফোন ক্রয় করব, হ্যাঁ এটা কিন্তু সব ফিউচার ইনডিফিনিট, কারণ এটা ভবিষ্যতে করব। ভবিষ্যতে কোনো কাজ শেষ হবে এটা বুঝাইতে ফিউচার ইনডিফিনিট। কিন্তু এই কাজটা যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় বুঝায়, সেই ক্ষেত্রে এটা ফিউচার পারফেক্ট হবে। তাহলে ভবিষ্যতে শেষ হবে ফিউচার ইনডিফিনিট, আর ভবিষ্যতের এই কাজটা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে শেষ হবে, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে শেষ হবে, তখন কিন্তু সেটা ফিউচার পারফেক্ট। এটা একটু মনে রাখবেন। তাহলে ভবিষ্যতে কোনো কাজ শেষ হবে এটা বুঝাইতে ফিউচার ইনডিফিনিট, আর এই কাজটা যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় সেটা কিন্তু ফিউচার পারফেক্ট। যেমন দেখো আমি বললাম আমি একটা মার্কার ক্রয় করব, এটা ফিউচার ইনডিফিনিট, ভবিষ্যতে করব। কিন্তু আমি যদি বলি আমি আগামী 3 দিনের মধ্যে একটা মার্কার ক্রয় করব, সেটা কিন্তু ফিউচার পারফেক্ট হবে। তাহলে ভবিষ্যতে কিনবো ফিউচার ইনডিফিনিট, ভবিষ্যতের এই কিনাটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন হবে ফিউচার পারফেক্ট। যেমন দেখেন আমি বললাম আমি 2025 সালে একটা গভর্নমেন্ট জব নিব, আমি 2025 সালে একটা গভর্নমেন্ট জব নিব, এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট, কারণ 2025 সালেই নিব। কিন্তু যদি বলি 2025 সালের মধ্যে নিব, তখন কিন্তু সেটা আবার ফিউচার পারফেক্ট হয়ে যাবে। যেমন দেখেন আজকে শুক্রবার, আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি। আজকে হলো ফ্রাইডে, আমি বললাম আমি আগামী মঙ্গলবার একটা জামা ক্রয় করব, আমি আগামী মঙ্গলবার একটা জামা ক্রয় করব, এটা ফিউচার ইনডিফিনিট, কারণ কি মঙ্গলবারেই ক্রয় করব। কিন্তু যদি বলি আমি আগামী মঙ্গলবারের মধ্যে ক্রয় করব, তখন কিন্তু ফিউচার ইনডিফিনিট না, ফিউচার পারফেক্ট। কারণ কি আমি আগামী মঙ্গলবার ক্রয় করব, এর মানে কিন্তু মঙ্গলবারেই ক্রয় করব। কিন্তু যদি বলি মঙ্গলবারের মধ্যে, তাহলে কি শনিবারে হইতে পারে, রবিবারে হইতে পারে, সোমবারে হইতে পারে, এই জন্য এটা ফিউচার পারফেক্ট। একটু বলবেন ভাই আনমিউট করে ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার পারফেক্ট ক্লিয়ার হয়েছে কিনা? যে কেউ একজন আনমিউট করো দ্রুত। আচ্ছা লাবণ্য তুমি একটু আনমিউট করো তো, কথা হয়নি তোমার সাথে, একটু আনমিউট করো। আচ্ছা লাবণ্য, আমি যদি তোমার কাছে বলি আমি 2028 সালে এমবিএ ডিগ্রি শেষ করব, এটা কোন টেন্স? আমি 2008 পারফেক্ট, নো এটা ফিউচার ইনডিফিনিট। আমি 2028 সালেই শেষ করব, আমি বলছি তো আমি 2028 সালে এমবিএ ডিগ্রি শেষ করব, এটা তো ভবিষ্যতে নির্দিষ্ট টাইমে শেষ করব, ফিউচার ইনডিফিনিট। এটা ফিউচার পারফেক্ট হবে কখন জানো? যখন বলবো আমি 2028 সালের মধ্যে শেষ করব, মধ্যে, তখন হবে ফিউচার পারফেক্ট। এই 2028 সালে শেষ করবো মানে 28 হবে, কিন্তু 2028 সালের মধ্যে যখন বলবো 25-এ হইতে পারে, 26-এ হইতে পারে, 27-এ হইতে পারে। ক্লিয়ার হয়েছে কিনা বলো দ্রুত। আচ্ছা এখন বলো, আমি বললাম আমি আগামী মঙ্গলবার একটা জামা ক্রয় করবো, কোন টেন্স? এটা ফিউচার পারফেক্ট। তাও তো হইলো না, এটা তো ফিউচার ইনডিফিনিট। আমি মঙ্গলবারে কিনবো, ওরে পাগলি যখন ভবিষ্যতের নির্দিষ্ট টাইম বুঝাবে তখন ফিউচার ইনডিফিনিট, আর টাইমের মঙ্গলবারটা নির্দিষ্ট করে বলতেছে তাহলে ফিউচার ইনডিফিনিট না, নির্দিষ্ট করে বললেই তো ফিউচার ইনডিফিনিট। আর নির্দিষ্ট মধ্যে যদি বুঝায়, মধ্যে টাইম ফ্রেমের মধ্যে, তখন হবে ফিউচার পারফেক্ট। ক্লিয়ার কিনা? শুনে দুইটা জিনিস, আমি মঙ্গলবারে কিনবো ফিউচার ইনডিফিনিট, মঙ্গলবারের মধ্যে কিনবো তখন ফিউচার পারফেক্ট। ক্লিয়ার কিনা? তাহলে কি যে মধ্যে কথাটা থাকে? হ্যাঁ মধ্যে কথাটি থাকবে। আর একটু ক্লিয়ার করি, যদিও এটা শর্টকাট বলি না, তারপরেও ক্লিয়ার করি। বাই যোগ ফিউচার টাইম, বাই যোগ ফিউচার টাইম, তখনই ফিউচার পারফেক্ট। বাই 1972, সরি বাই 2028, বাই 2030, তখন ফিউচার পারফেক্ট। আর যদি বলি ইন 2030, তখন কিন্তু ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার কিনা? হাসিমুখ মধ্যে বুঝাইলে ফিউচার পারফেক্ট। ভেরি গুড মিরাজুল, ক্লিয়ার ক্লিয়ার, হাসিমুদু ক্লিয়ার, মিরাজুল ক্লিয়ার, ওকে ওকে ওকে। আচ্ছা অন্যরা ক্লিয়ার কিনা একটু কমেন্টস করো। আচ্ছা আমরা একটু যাই, তাইলে আমি একটু এক্সাম্পল দিই, তোমাদের যদি সুবিধা হবে। তাইলে এইটাও একটা পরীক্ষার কোশ্চেন, আমি দিই তোমাদেরকে। দেখো দ্য সায়েন্টিস্ট, এটা ঢাকা, এটা পরীক্ষা না, এটা অ্যাকচুয়ালি ঢাকা ভার্সিটি সি ইউনিটের কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা ব্যারন সেট থেকে নেওয়া হয়েছে, আমি তোমাদেরকে একটু বলতেছি, এটা ঢাকা ভার্সিটি সি ইউনিটে চলে এসেছে, তোমরা দেখো পারো কিনা। দ্য সায়েন্টিস্ট উইল ডিসকভার
will discover the cure of cancer, the cure of cancer by the end of 2030। 2030 সালের মধ্যে সায়েন্টিস্ট কি হবে, ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করবে। 2030 সালের মধ্যে সায়েন্টিস্ট ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করবে। কেউ কি বলতে পারবে এই জায়গায় ভুলটা কোন জায়গায় করেছি? কথা বলে না, ভুলটা কোন জায়গায় করেছি? আনমিউট করো, ভৌমিক আনমিউট করো, তোমার পুরো নামটা বলো। ভৌমিক, আমি উচ্চারণ করতে পারতেছি না। ওকে, সবাই একটু দেখো, আমি তোমাদেরকে যেটা বলতে গিয়েছিলাম, ভাই দুইটা জিনিস হইতে পারে, দ্য সায়েন্টিস্ট উইল ডিসকভার দ্য কিওর অফ ক্যান্সার বাই দ্য এন্ড অফ 2030, অথবা এই জায়গায় যদি এই থাকে ইন 2030। যখন বলবো বাই দ্য এন্ড অফ 2030, তার মানে কি 2030 সালের শেষ সময়ের মধ্যে, তখন মধ্যে বোঝাইতে এটা ফিউচার পারফেক্ট হবে। আর যখন বলবো ইন 2030, তার মানে কি 2030 সালেই, তখন কিন্তু ফিউচার ইনডিফিনিট হবে। এখন আসো, আমি যদি তোমাদেরকে একটু স্ট্রাকচারটা বলি, দেখো ফিউচার ইনডিফিনিট এটার স্ট্রাকচার হলো, প্রথমে সাবজেক্ট হবে, এরপরে শল অথবা উইল হবে, এরপরে ভার্বের ওয়ান হবে। আর ফিউচার পারফেক্ট মনে রাখবে, ফিউচার পারফেক্ট এটার স্ট্রাকচার হলো, প্রথমে সাবজেক্ট হবে, এরপরে শল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। সো এখানে 2030 সালের মধ্যে বুঝাইছে, এই জন্য এখানে উইল ডিসকভার হবে না, এখানে হবে উইল হ্যাভ ডিসকভার্ড। আর যদি ইন দি, তখন উইল ডিসকভার হবে। ক্লিয়ার কিনা? একটু কথা বলো, কথা বলে না, দ্রুত কমেন্টস করতে হবে তো। ক্লিয়ার কিনা? এবার আমি কোশ্চেনটা একটু প্র্যাকটিসে চলে যেতে চাচ্ছি। যারা আমার সাথে জুমে আছো, হ্যাঁ কানেক্টেড না? হ্যাঁ জসিম রানা, একটু দ্রুত রেসপন্স করবা। হ্যাঁ আচ্ছা, ওকে, তাই যদি তোমরা বুঝে থাকো, এখন 14 নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখবো। 14 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে? হ্যাঁ 14 নাম্বার কোশ্চেনটা একটু দেখো ভাই। 14 নাম্বার, বাই দ্য এন্ড অফ 21st century, একবিংশ শতাব্দীর শেষ সময়ের মধ্যে, the computer became a necessity in every home, একবিংশ শতাব্দীর শেষ সময়ের মধ্যে কম্পিউটার প্রতিটা পরিবারেরই একটা গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়াবে। একবিংশ শতাব্দীর শেষ সময়ের মধ্যে কম্পিউটার প্রতিটা পরিবারেরই একটা গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়াবে। দ্রুত বলতে হবে কোন অপশনটা ঠিক আছে, আমি কমেন্ট চাই। 14 এর কোন অপশনটা ঠিক আছে? ওকে, হ্যাঁ জসিম রানা অলরেডি আনসার করেছে। জসিম রানা পাইলাম। আচ্ছা, মিশন পাইলাম, এম মিশন। ওকে, হাসি মধু আনসার করেছে। আচ্ছা, রায়হান কবির আনসার করেছে, নাদিয়া আনসার করছে। একটু দ্রুত ফেসবুকে যারা আছো। আচ্ছা, নীল আনসার করছে। ওকে, হাসিব আনসার করছে। ইয়েস, তোমরা ঠিকই বলেছো, আনসার হবে ডি ফর ঢাকা। ভাই শোনো, এখানে একবিংশ শতাব্দীতে বলিনি, একবিংশ শতাব্দীর কি বলছে? শেষ সময়ের মধ্যে। এই যে বাই দ্য এন্ড অফ 21st century, যদি বলতো ইন 21st century, তখন কিন্তু ফিউচার ইনডিফিনিট। এখানে বাই বলাতে এখানে একবিংশ শতাব্দীর মধ্যে বোঝাচ্ছে, আর মধ্যে হইলো ফিউচার পারফেক্ট। আর ফিউচার পারফেক্টের স্ট্রাকচার উইল হ্যাভ ভার্বের 3 নাম্বার, এই জন্য উইল হ্যাভ বিকাম। আনসার হবে 14 এর ডি ফর ঢাকা। ওকে, সো আমাদের পাস্ট পারফেক্ট হয়ে গেল, ফিউচার পারফেক্ট হয়ে গেল। হ্যাঁ, সো টেন্সের এই টেন্সগুলো থেকেই পরীক্ষায় আসবে, এর বাইরে আসবে না। আমি যদি তোমাদেরকে একটু বলি, তোমরা যারা প্রাইভেট ব্যাংকের প্রস্তুতি নিচ্ছ, প্রথমত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়বে, এরপরে প্রথমত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স, এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। এর মধ্যেই দেখবে পরীক্ষায় কোশ্চেন চলে আসবে, এর বাইরে পড়ার দরকার নেই। এবার আসো, কিছু মিসেলেনিয়াস বা বিবিধ রুলস আছে, যে রুলসগুলো থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন হয়। সেই বিবিধ রুলসগুলো একটু জানলেই হয়ে যায়। আমি তোমাদেরকে সেই রুলসগুলো একটু বলতেছি, ভালো করে মাথায় রাখবা। মিসেলেনিয়াস রুলস, প্রথম মিসেলেনিয়াস রুলসটা যদি বলি, সেটা হলো সিন্স ভাই বাক্যের মাঝে বসবে। ভালো করে মনে রেখো, সিন্স যখন বাক্যের মাঝে বসবে তখনই এই রুলস অ্যাপ্লিকেবল, অন্যথায় এই রুলস অ্যাপ্লিকেবল হবে না। সিন্স যদি বাক্যের মাঝে বসে, তোমরা দেখবা সিন্সের আগে কি আছে। সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট
পারফেক্ট হয় তাহলে সিন্সের পরে হবে পাস্ট ইনডিফিনিট, একটু মনে রাখতে হবে সিন্সের পরে হবে পাস্ট ইনডিফিনিট। ভাই সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয় সিন্সের পরে হবে পাস্ট ইনডিফিনিট। আর 2 নাম্বার রুলস, সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সিন্সের পরে কি হবে জানো? সিন্সের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে কখন এই রুলস অ্যাপ্লাই হবে? যখন সিন্স বাক্যের মাঝে, সিন্স বাক্যের মাঝে আছে, আমি দেখবো সিন্সের আগে কি আছে। সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয় সিন্সের পরে হবে পাস্ট ইনডিফিনিট। সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় সিন্সের পরে হবে পাস্ট পারফেক্ট। এই সিন্সের আগে কিন্তু পাস্ট পারফেক্ট বসতে পারে না, মনে রেখো এই রুলসটা, এর কোনো পরিবর্তন নেই। কোন একটা মেয়ে, একটু দেখি আমি, নাদিয়া, নাদিয়া তুমি একটু আনমিউট করো তো, এটা একটু আরেকবার পড়ে শোনাও তো আমাকে। নাদিয়া, নাদিয়া না থাকলে, নাদিয়া না থাকলে লাবণ্য তুমি একটু পড়ে শোনাও। লাবণ্য দ্রুত এই রুলসটা একবার পড়ে শোনাবে। হ্যাঁ, যখন সিন্সের পূর্বে প্রেজেন্ট হ্যাঁ বলো লাবণ্য, বলো। সিন্সের পূর্বে যখন প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তখন সিন্সের পরের সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? এরপরে সিন্সের পূর্বের সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে অবশ্যই পরের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট হবে। দ্যাটস গ্রেট। এই রুলসটা একটু মনে রাখবো আমরা। হ্যাঁ, আশা করি যারা অনলাইনে আছো তারা অ্যাট লিস্ট আমার কথা না বুঝলে লাবণ্যর কথা বুঝেছো, ঠিক আছে? এখন আসো তাইলে তোমরা সবাই 15 নম্বর কোশ্চেনটা একটু আনসার করবো আমরা। 10 years past, ভাই 10 বছর অতিক্রম হয়ে গিয়েছে since his father died, তার বাবা যে মারা গিয়েছে এটা 10 বছর অতিক্রম হয়েছে। দ্রুত আনসার করতে হবে, দ্রুত আনসার করতে হবে। 15 নম্বর কোশ্চেন আনসার কোনটা? আচ্ছা অলরেডি আনসার করে ফেলেছে। 15 নম্বর কোশ্চেন, ফার্স্ট গো, ফার্স্ট গো। 15 নম্বর কোশ্চেনে আনসার কোনটা হবে? 15 আনসার কোনটা হবে? দ্রুত কমেন্টস করে না কেন? 15 দিয়ে আনসার করো। 15 ABCD। কি ব্যাপার, আমি কি ডিসকানেক্টেড হয়ে গেলাম? সিম্পল জিনিস এখন আনসার পাচ্ছি না। হ্যাঁ লাবণ্য মুখে বলো আপু আনসার কোনটা হবে? কোন অপশন তোমার কাছে মনে হচ্ছে? কি ব্যাপার? হ্যালো লাবণ্য, শোনা যাচ্ছে কিনা কথা? এই তো পাইছি। হ্যাঁ রায়ান কবির, ও এবার আসছে। কেন দেরি, কোনো স্লো হলো কিনা আমি ঠিক জানি না, দেরিতে, এত দেরিতে আনসার কেন? ওকে দেখি একটু। রায়ান কবির আনসার ঠিক আছে, শাহ আলম ঠিক আছে, ফজলে রাব্বি ঠিক আছে, ভেরি গুড। নাদিয়া আনসার ঠিক আছে, হ্যাঁ নাদিয়া দ্বিতীয়বার আনসার ঠিক আছে। ওকে নাদিয়া আনসার ঠিক আছে, একটু দেখি। ফজলে রাব্বি ঠিক আছে, হ্যাঁ আকাশ আনসার ঠিক আছে। ওকে দ্যাটস গ্রেট। এখন একটু আসো আমি যদি একটু এক্সপ্লেইন করি। ভাই আমরা প্রথমত সিন্স বাক্যের মাঝে দেখবো। ইয়েস, এখানে সিন্স বাক্যের মাঝে আছে। এবার আমরা সিন্সের প্রিভিয়াস অংশটুকু দেখবো কোন সেন্টেন্সে আছে। এখানে 10 years past মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় সিন্সের পরে হবে কি? সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট হলে সিন্সের পরে হবে পাস্ট পারফেক্ট। কিন্তু ভাই এখানেও পাস্ট ইনডিফিনিট, সেটা হবে না। এবার আসো বি নাম্বার, 10 years have passed। ভাই 10 years have passed মানে হলো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় সিন্সের পরে হবে পাস্ট ইনডিফিনিট। ইয়েস, হিজ ফাদার ডাইড, পাস্ট ইনডিফিনিটই আছে, তাহলে বি ফর বাংলাদেশ ঠিকই আছে। এখন দেখি সিতে কি সমস্যা। 10 years had passed, এই সিন্সের আগে পাস্ট পারফেক্ট হইতে পারে? নো, এই জন্য বাদ। এবার ডি নাম্বার, 10 years has passed, এই 10 years তো হ্যাজ হবে না, এই জন্য এটা বাদ। আনসার হবে বি ফর বাংলাদেশ। এবার চলে আসো 16 নাম্বার, ইট হ্যাজ বিন আ উইক, এক সপ্তাহ হয়ে গিয়েছে সিন্স আই রিসিভড ইউর লেটার, আমি যে তোমার পত্রটি পেয়েছি এটা এক সপ্তাহ হয়ে গিয়েছে। আমি তোমার পত্রটি পেয়েছি এটা এক সপ্তাহ হয়ে গিয়েছে। কমেন্টস চাই, কমেন্টস চাই। আনসার কোনটা হবে? 16 নাম্বার। ওকে শফিক নজরুল ভাই আমার খুব সম্মানের একজন মানে পাত্র, তাকে আমি ফলো করি, খুবই ভালো লাগে তার, আল্লাহ অনেক গলায় সুর দিয়েছে। আমরা বলতে পারি ফিউচার না প্রেজেন্ট আসিফ নজরুল, হ্যাঁ আসিফ আকবর। আচ্ছা আলহামদুলিল্লাহ শফিক নজরুল ভাই আমার সাথে আছে, উই আর হাইলি প্লিজড। আচ্ছা হাসি মধু রায়হান আইনজীবী শফিক নজরুল আনসার করছে। ওকে ওকে আচ্ছা সেলিমউদ্দিন, হ্যাঁ সকলে আনসার করছে এ এ এ এ। ওকে এ। লাবণ্য আনসার করলো সি। দেখি তোমরা আনসার কোনটা? ওকে একটু আসেন দেখি।
ইট হ্যাজ বিন আ উইক সিন্স, ভাই একটু খেয়াল করেন না বুঝার সুবিধার্থে, এটা এক সপ্তাহ হয়ে গিয়েছে, তার বাবা কি করেছে, ও আই রিসিভড ইওর লেটার, আমি যে তার চিঠিটা পেয়েছি এটা এক সপ্তাহ হয়ে গিয়েছে। সিন্সটা বাক্যের মাঝে আছে, সিন্সের আগের অংশ হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট, তাহলে অবশ্যই সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট হয় পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে আই রিসিভড ইওর লেটার এটাই পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। তার মানে আনসার হবে এ ফর আমেরিকা, এ নাম্বার দ্রুত আনসার। কিন্তু তোমরা কেন সি বললা একটু দেখি তো, সিন্স আই হ্যাড রিসিভড ইওর লেটার, হ্যাড মানে তো পাস্ট পারফেক্ট, তা আগে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় পরে কি পাস্ট পারফেক্ট হবে? নো, আগে পাস্ট ইনডিফিনিট হইলে পাস্ট পারফেক্ট। সো নাদিয়া তোমার কিন্তু ভুল গিয়েছে, ভুল হয়েছে, আনসার হবে এ ফর আমেরিকা। ওকে মাই ডিয়ার, আমরা কিন্তু কোর রুলস গুলো শিখে ফেলেছি, যেটা ছিল পাস্ট, বিশেষ করে পাস্ট ইনডিফিনিট, আমি আবারও বলি বিশেষ করে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এই চারটা রুলস থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসবে, এগুলো কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। ক্লিয়ার বিষয়টা? সো একটু আপনারা মাথায় রাখবেন। ওকে, সো 16 নম্বর হয়ে গেল, এবার আসেন আমরা 7 নম্বর কোশ্চেনটা সলভ করব। আচ্ছা, 7 নম্বরে সলভের আগে আমি একটু আপনাদেরকে বলি, যদি আপনারা, আমি আগে স্ট্রাকচারটাই লিখে দিই, সিম্পল একটা স্ট্রাকচার, এরপরে আমি আপনাদেরকে মিনিংটা বোঝাচ্ছি। আপনারা যদি কোনো জায়গায় নো সুনার কথাটি পান, নো সুনার, নো সুনার কথাটি যদি পান, তাহলে এরপরে আপনারা হেড বসাবেন, তারপরে সাবজেক্ট বসাবেন, তারপরে আপনারা ভিথিরি বসাবেন। এটা কিন্তু আপনাদেরকে ইনভার্সনেও শিখাবো আমি, ইনভার্সন মজার একটা টপিক আছে যেটা আইবি এর খুব ফেভারিট, সেখানেও আমি আপনাদেরকে শিখাবো, কিন্তু এখন আপনারা এই রুলসটা মনে রাখবেন। আপনারা যদি কোনো জায়গায় নো সুনার কথাটি পান, তাহলে এরপরে আপনারা হেড বসাবেন, তারপরে সাবজেক্ট বসাবেন, তারপরে ভিথিরি বসাবেন। এরপরে একটু মনে রাখবেন, এটা অনেকেই ভুল করেন রে ভাই, এরপরে কিন্তু দেন হবে না, দেন হবে, দেন, এরপরে কি হবে, সাবজেক্ট হবে, এরপরে ভার্বের 2 নাম্বার মানে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে একটু বলি আপনাদেরকে, আপনারা যদি কোনো জায়গায় নো সুনার পান, তাহলে এরপরে হেড বসাবেন, তারপরে সাবজেক্ট বসাবেন, তারপরে ভিথিরি বসাবেন, এরপরে দেন। আমি আবারও বলি, এত কিছু বলার পরেও আমার স্টুডেন্টরা ভুল করবে, এই THE না, কিন্তু এটা না, THA হবে, এরপরে সাবজেক্ট হবে, এরপরে V2 হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এইটাই পরীক্ষায় আসে, এটা আরো একটু এক্সটেনশন আছে, সেটা পরীক্ষায় আসে না, তারপরে আমি লিখে দিচ্ছি। নো সুনার এরপরে আপনি যদি কোনো জায়গায় হার্ডলি অথবা স্কেয়ার্সলি কথাটি পান, স্কেয়ার্সলি, আমি আবারও বলি নো সুনার থেকেই কিন্তু আসবে, এটাও যদি পান, তাহলে এরপরে আপনারা সেম রুলস, হেড বসাবেন, তারপরে সাবজেক্ট বসাবেন, তারপরে ভিথিরি বসাবেন, এরপরে আপনারা হোয়েন বসাবেন, হোয়েন, বিফোর নিয়ে চিন্তা করার দরকার নেই, সাবজেক্ট প্লাস V2, শেষ। এই দুইটা রুলস মনে রাখবেন, তবে 1 নাম্বারটা অবশ্যই মনে রাখবেন, এটা ফরজে আইন আর এটা ফরজে কিফিয়া। তাহলে আমরা কি পাইলাম, ইফ ইউ গেট নো সুনার, নো সুনার পাইলেই নো সুনারের পরে হেড বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে ভিথিরি বসাবো, এরপরে দেন, দেন, এরপরে সাবজেক্ট V2। আর যদি কোনো জায়গায় আমরা হার্ডলি বা স্কেয়ার্সলি পাই, সেম রুলস উইল বি অ্যাপ্লিকেবল, এখানে হেড হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে ভিথিরি হবে, তবে দেনের জায়গায় হোয়েন হবে, দেনের জায়গায় হোয়েন হবে, এরপরে সাবজেক্ট, এরপরে V2। ওকে, সাবজেক্ট V2। তো আমাদের হয়ে গেল রুলসটা, একটু মনে রাখবো। আচ্ছা, আরেকবার আমি গতবার যেটা বলছিলাম, নাদিয়া তুমি এবার একটু পড়ে শোনাও তো রুলসটা, প্রথম রুলসটা পড়ে শোনাও দ্রুত নাদিয়া। হ্যাঁ ভাইয়া বলো। নো সুনার প্লাস হ্যাড, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 বসবে, দেন THA এন্ড দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2 হবে। ওকে, এটা একটু মাথায় রাখবো আমরা। আচ্ছা, তাই যদি তোমরা বুঝে থাকো, আচ্ছা এটা পড়ার দরকার নেই, এটা পরীক্ষা আসে না, তবে আমি লিখে দিয়েছি, তোমরা মাথায় রাখতে পারো। এখন তাহলে তোমরা 17 আনসার করো দ্রুত, আমি কমেন্ট চাই। 17 আনসার। ওকে, সবাই একটু দেখি 17 আনসার কোনটা হবে, দ্রুত যাও। 17 কমেন্ট চাই, কমেন্ট চাই। হার্ডলি স্কেয়ার্সলি হইলে হোয়েন হবে, হ্যাঁ হার্ডলি স্কেয়ার্সলি দিয়েছে তখন হোয়েন হবে। ওকে, সো আসি আমরা তাহলে, আমরা একটু তাহলে যেহেতু আমাদের সময় সংকীর্ণতা আছে, সো আমি সলভ করাই দিচ্ছি, সবাই একটু শোনো। এ নাম্বার নো সোনার, আমরা স্ট্রাকচার অনুযায়ী নো সোনার পেয়েছি, এরপরে হেড হবে, হেড হবে, এরপরে সাবজেক্ট দা প্রোগ্রাম, এরপরে কি ভাই ভার্বের 3, সো স্টার্ট হবে না, স্টার্টেড হইলে ঠিক ছিল, সেই জন্য এ নাম্বারটা বাদ। বি নাম্বার আমি একই কারণে বাদ দিচ্ছি, স্টার্ট আছে। এবার আসো সি নাম্বারের সমস্যা কি, নো সোনার হ্যাড দা প্রোগ্রাম স্টার্টেড, এই দেন আছে, দেন হবে না, কি হবে, দেন হবে, এই জন্য ডি নাম্বারটা ঠিক আছে। স্ট্রাকচার নো সোনার, এরপরে হেড, এরপরে সাবজেক্ট দা প্রোগ্রাম, এরপরে ভার্বের 3 স্টার্টেড, এরপরে দেন ইট স্টার্টেড মানে সাবজেক্ট প্লাস V2। ওকে, সেটা হলো আমাদের মিসেলেনিয়াস রুলস এর মধ্যে
একটা রুলস। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা যদি চলে আসি অ্যাজ ইফ বা অ্যাজ দো, জাস্ট এতটুকু মনে রেখো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট লিখতে হবে। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এরপরে পাস্ট ইনডিফিনিট লিখবো আমরা। ক্লিয়ার? অ্যাজ ইফ বা অ্যাজ দো বাংলাতে কি? যেন। সে এমন ভাবে কথা বলে যেন আমি একটা পাগল। অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি পাস্ট ইনডিফিনিটও থাকে তারপরেও কিন্তু পরে পাস্ট ইনডিফিনিট হবে, পরে আবার পাস্ট পারফেক্ট বসাই দিও না। শোনো, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট যেটাই থাকুক পরবর্তীতে তোমরা পাস্ট ইনডিফিনিটি বসাবে, পরবর্তীতে তোমরা পাস্ট ইনডিফিনিটি বসাবে, মাথায় রাখবে। অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে আমরা পাস্ট ইনডিফিনিট বসাই দিব, পরে আমরা পাস্ট ইনডিফিনিট বসাই দিব। তাই যদি হয়ে থাকে 18 নাম্বার দ্রুত আনসার চাই, 18 নাম্বার দ্রুত আনসার চাই। জুম্মার নামাজ 18 নাম্বার। আমাদের আর অল্প কয়েকটা কোশ্চেন বাকি আছে টেন্সের ক্ষেত্রে, আমাদের কিন্তু আরেকটা টপিক আছে কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, তো টেন্সটা আমরা একটু দেখবো। আচ্ছা, হাসিমধু আনসার করছে। ওকে হাসিমধু, তোমার কিন্তু আনসার হয়নি, আনসার কিন্তু হয়নি, বুঝে আনসার করতে হবে দ্রুত। ভৌমিক, জসিম রানা, লাবণ্য, মিশন, নাদিয়া দ্রুত আনসার চাই। আচ্ছা, মোহাম্মদ আবরার আনসার করছে, তোমারও আনসার হয়নি আবরার। লাবণ্য, নাদিয়া, লাবণ্য, নাদিয়া। ওকে, দেখি একটু আরো কয়েকটা আনসার নিতে চাই আমি, দ্রুত, ফাস্ট গো, ফাস্ট গো। নাদিয়া আনসার করে ফেলছে। ওকে নাদিয়া, তোমার আনসার হয়েছে। মোস্ট ওয়েলকাম অনন্ত জলিলের পক্ষ থেকে, অনন্ত জলিলের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম। আচ্ছা, ওকে, টাইম আপ। আমি যদি একটু দেখি তোমাদেরকে, সবাই দেখো কোনটা আনসার হবে, ভালো করে আসো। অ্যাজ ইফ বা অ্যাজ দো পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট ইনডিফিনিট। এখন আসো, দা হকার অন দা পেভমেন্ট, ওই ফুটপাতের হকার টক্স অ্যাবাউট হিজ প্রোডাক্ট, তার পণ্য নিয়ে কথা বলে। ওই ফুটপাতের হকার তার পণ্য নিয়ে কথা বলে as though যেন it solved all kinds of problem। ওই ফুটপাতের হকার তার পণ্য নিয়ে এমন ভাবে কথা বলে যেন সকল সমস্যার সমাধান এনে দেবে। জোকে তেল বিক্রি আর কি, এটা বোঝাচ্ছে। তাহলে ওই ফুটপাতের হকার তার পণ্য নিয়ে এমন ভাবে কথা বলে যেন সকল সমস্যার সমাধান এনে দেবে। এখন আসো, আমরা এখানে খেয়াল করছো কিনা, আমরা as though কথাটি পেয়েছি, as though। তাহলে আমাদের এই স্ট্রাকচার ফলো করব। as though আগে কোন টেন্স আছে দেখো তো, as though আগে প্রেজেন্ট ইনডিফিনিট টক্স। তাহলে as though আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় as though পরে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে দেখো তো পাস্ট ইনডিফিনিট আছে কিনা, সলভড, ইয়েস, এটাই পাস্ট ইনডিফিনিট। তাহলে আনসার হবে এ ফর আমেরিকা। এবার অন্যগুলা কেন ভুল একটু বলবো। বি নাম্বারটা দেখো, দা হকার অন দা পেভমেন্ট টক্স, প্রেজেন্ট ইনডিফিনিট আছে কিন্তু as though পরেও প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু as though আগে প্রেজেন্ট ইনডিফিনিট হইলে পরে হবে পাস্ট ইনডিফিনিট, এই জন্য বাদ। বি নাম্বারটা আগে টক্স প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পরে ক্যান সলভ, ক্যান সলভও কিন্তু প্রেজেন্ট, সো এটাও বাদ, দুইটাই প্রেজেন্ট হবে না। ডি নাম্বারের সমস্যা কি, দা হকার অন দা পেভমেন্ট টক্স, এটা কিন্তু প্রেজেন্টে, তাহলে অ্যাজ ইফ এর পরে কি হবে, সলভ পাস্টে। কিন্তু সমস্যা হলো ভাই, আমি কি দুইটা একত্রে ইউজ করতে বলেছি? অ্যাজ ইফ দো দুইটা একসাথে মানে ইউজ করা যাবে না, হয় অ্যাজ ইফ না হয় অ্যাজ দো, হয় অ্যাজ ইফ না হয় অ্যাজ দো। সো হাসিমুর, তুমি যে বললা আনসার এ আর ডি দুইটাই হবে, নো, ডিটা কেন হবে না? অ্যাজ ইফও আছে আবার দো আছে, আমরা দুইটা একসাথে ইউজ করতে পারি না, এই জন্য। ক্লিয়ার হয়েছে তোমাদের? ওকে, সো এই ছিল আমাদের 18 নাম্বার কোশ্চেন। ভাই আমাদের আজকে দুইটা টপিক ছিল, একটা হলো তোমার টেন্সের উপরে আমরা 18টা কোশ্চেন সলভ করেছি, এবং বিশ্বাস করো প্রাইভেট ব্যাংকে যে টাইপের কোশ্চেনগুলো আসে আমরা সেই টাইপের কোশ্চেনগুলাই দিয়েছি। তোমরা দেখেছো হয়তো তোমাদের একটু বুঝতে কষ্ট হয়েছে, কিন্তু তোমাদেরকে স্বীকার করে নিতে হবে যেটার জন্য যে প্রস্তুতি টার্নিং পয়েন্ট জব 8 সেই ধরনেরই তারা কি করে কোশ্চেনগুলো সিলেক্ট করে থাকে। সো আমাদের টেন্স হয়ে গেল, এইবার আমরা যে টপিকটা করব সেটা হলো, হ্যাঁ আমাদের টেন্সের টপিকটা শেষ, এইবার আমরা সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করব, কন্ডিশনাল সেন্টেন্স। জাস্ট 20 মিনিটের একটা ক্লাস লাগে কন্ডিশনাল সেন্টেন্স, এটা তোমাদের আর আশা করি তোমাদের প্রবলেম হবে না। এবং তোমরা জানো কিনা যে টপিকটা থেকে সবচাইতে বেশি কোশ্চেন রিপিট হয় সেটা হলো কন্ডিশনাল সেন্টেন্স। আর এটা আমরা ক্লাস 5 থেকে শুরু করছি, 5 থেকে 12 পর্যন্ত পড়ছি, তারপরেও কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে ভুল হয়। ইনশাল্লাহ আর 20 মিনিট ক্লাস করো, এই কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে তোমরা জীবনে আর ভুল হবে না। তবে যেহেতু আমাদের জুম্মার দিন আমি ফেসবুক লাইভ থেকে কুইট করব, আমি আবারও বলি আজকে বিকাল 3টা থেকে 3:10 মধ্যে একটা লাইভে যাব, এবং এটা হবে তোমার রিটেনের জন্য। আশা করি তুমি এমন ক্লাসের আগে পাওনি।
মানে হয়তোবা তোমাদের প্রস্তুতিতে বেশ উপকারে আসবে। হ্যাঁ, সো বিকাল 3টায় দাওয়াত থাকলো তোমাদের। সো আমি ফেসবুক লাইভ থেকে কুইট করতেছি, তোমরা ভালো থাকবে। ওকে, সরি স্যার, দেখি নাই। ওকে।